manager faces a different types of problem. তাহলে ম্যানেজারকে ফার্স্ট সেট করতে হবে যে হোয়াট ইজ দ্য গোল কি, এন্ড কি করতে হবে, প্রায়োরিটি সেট করতে হবে অ্যাকর্ডিং টু ইউর হিউম্যান এন্ড ম্যাটেরিয়াল রিসোর্সেস। হিউম্যান কেমন আছে, ম্যাটেরিয়াল রিসোর্স কি আছে, এর ভিত্তিতে ইউ শুড take your decision. That means our resource is always limited, so we should give priorities. Which demand must be fulfilled first, কোনটা আগে প্রায়োরিটি দিতে হবে, এটাকে ম্যানেজারকে সেট করতে হবে। the manager must strike a balance between the various goal and need. আমার চাওয়া এবং আমার যে আশা এর মধ্যে যেন প্রায়োরিটি সেট করতে হবে, কোনটা আগে। এখন আমার 5টা টাকা আছে, আমি আজকে রিক্সায় চড়ে ক্লাসে যাব নাকি কলম কিনবো, কোনটা দরকার। আমি রিক্সায় চড়ে গেলে কলম নাই, লিখতে পারবো না, আবার কলম না কিনলে রিক্সায় না গেলে আমি ক্লাস ধরতে পারবো না। তাহলে আমাকে কোনটা প্রায়োরিটি সেট করতে হবে, যে আই মাস্ট বি স্টার্ট কি বিফোর স্টার্টিং দ্য ক্লাস, আমার ক্লাস শুরু হওয়ার আরো আগে যেতে হবে, যাতে আমি কলমটা কিনতে পারি, হেঁটে যেতে পারি। এটা হচ্ছে প্রায়োরিটি সেট করতে হবে। ফর এক্সাম্পল বলছে কি, ফর এক্সাম্পল অ্যারেঞ্জ is a desk task in order of priority. Priority বেসিসে কাজ ভাগ করে দিতে হবে। এর মধ্যে আসতে পারে কি ম্যানেজারিয়াল টাইম ইজ ইফেক্টিভলি, তাহলে টাইমটা ইফেক্টিভলি ইউজ হবে। এরপর তাকে পারফর্ম করতে হবে ইন যে টাস্ক এন্ড অ্যাসাইন ওয়ার্ক টু অ্যান অ্যাপ্রোপ্রিয়েট পারসন। এই যে প্রায়োরিটি সেট করতে হবে, কাকে কোন কাজ দিব, কাকে কোন সম্পদ ইউজ করতে দিব, বোথ হিউম্যান এবং ম্যাটেরিয়াল কনসিডার করে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট পারসনকে অ্যাপ্রোপ্রিয়েট কাজ দিতে হবে। দিস ইজ দ্য ব্যালেন্স বিটুইন কম্পিটিং অ্যান্ড সেট প্রায়োরিটি। দ্যাট মিনস যে গোল আমার এই কম্পিটিং মানে শুরু করা, স্টার্ট করা, আমার যে এই গোলটা শুরু করতে গেলে, আমি এই অবজেক্টিভ অ্যাচিভ করতে গেলে কি প্রায়োরিটি সেট করতে হবে, কোন কাজকে আগে করতে হবে, সেটা আমার করতে হবে। এরপর আরো আছে যে ম্যানেজার আর অফেন কট বিটুইন কনফ্লিক্ট হিউম্যান এন্ড অর্গানাইজেশনাল নিড এন্ড সো দে মাস্ট আইডেন্টিফাই প্রায়োরিটিস। এই যে ম্যানেজমেন্ট অনেক সময় কনফ্লিক্টের মধ্যে পড়ে, যেমন হিউম্যান এন্ড অর্গানাইজেশনাল নিড। এখন ধরেন প্রফিট আর্ন করছে, ম্যানেজমেন্টের যারা কিছু লোক চাচ্ছে যে তাদেরকে বোনাস দিতে হবে, আবার অর্গানাইজেশনের জন্য ধরেন নিউ প্রোডাক্ট লঞ্চ করতে হবে। তাহলে দুইটা কাজের কোনটাকে আমার প্রায়োরিটি দিতে হবে, তাহলে হিউম্যান বিংদেরকে আগে ওরালি তাদের সাথে শেয়ার করে নিতে হবে যে আজকে যদি আপনাদেরকে এই বোনাসটা দেওয়া হয়, তাহলে কিন্তু দেখেন অর্গানাইজেশন নিউ প্রোডাক্ট লঞ্চ করা ভেরি ডিফিকাল্ট হবে। আর নিউ প্রোডাক্ট লঞ্চ করতে না পারলে আমরা ভবিষ্যতে আজকে বোনাস নিব, কালকে কিন্তু আমাদের স্যালারি থাকবে না, চাকরি থাকবে না। এই যে জিনিসটা, কনফ্লিক্টটা দূর করার জন্য ম্যানেজার মাস্ট হ্যাভ টু প্লে এ ইম্পর্টেন্ট রোল। এরপরে বলছি কি ম্যানেজার্স থিঙ্ক অ্যানালিটিক্যালি এন্ড কনসেপচুয়ালি। ম্যানেজারকে কি করতে হবে অ্যানালিটিক্যালি, এবং আমি আসলে অন্য কালার দিছি কেন, কারণ হচ্ছে আসলে রেড দিলে চোখে পড়ে, অন্য কালার যখনই দেখি ওইরকম ভাবে চোখে পড়ে না, বা এগুলো ফটোকপি করলে পড়া যাবে না, এই জন্য আসলে রেডটাকেই বেশি হাইলাইটস করছি। এগুলো দিতে গিয়েছিলাম, পরে বাদ দিয়ে দিছি, এগুলো দিলে কেউ যদি ফটোকপি করে তাহলে পড়া যাবে না, এই জন্য করেছি। তাহলে ম্যানেজার থিঙ্ক অ্যানালিটিক্যালি এন্ড কনসেপচুয়ালি, ম্যানেজারকে কি করতে হবে, মাস্ট বি থিঙ্ক ইন অ্যানালিটিক্যাল এন্ড কনসেপচুয়ালি। অ্যানালিটিক্যালি তাকে সাউন্ড হতে হবে, দ্যাট মিনস এ ম্যানেজার মাস্ট বি এবল টু ব্রেক এ প্রবলেম ডাউন ইনটু এ, ব্রেক ডাউন কিন্তু ভাঙা একসাথে, সেই জন্য ব্রেক এ প্রবলেম ডাউন ইনটু ইটস কম্পোনেন্ট, প্রবলেমকে তার ভিন্ন আকারে ভাগ করতে হবে। অ্যানালাইজ টু দোজ কম্পোনেন্ট, ওই কম্পোনেন্ট গুলোকে মানে উপাদানগুলোকে, এলিমেন্ট, কম্পোনেন্ট বলে গেছেন এলিমেন্ট গুলোকে অ্যানালাইজ করতে হবে, এন্ড দেন কাম আপ উইথ এ ফিজিবল সলিউশন, তারপর একটা সলিউশনে আসতে হবে। এরপর বলতে কি ম্যানেজার মাস্ট বি এ কনসেপচুয়াল থিঙ্কার হতে হবে। দ্যাট মিনস বলছে যে অ্যানালিটিক্যাল, আপনার অ্যানালাইসিস করতে হবে যে এই যে আমি যে আগে ম্যানেজার, আমি নিউ প্রোডাক্ট, আই এম গোয়িং টু লঞ্চ নিউ প্রোডাক্ট, আই এম কনভিন্সিং দ্য হিউম্যান বিং, মানে আমার এমপ্লয়কে যে কনভিন্স করছি যে আজকে নিউ প্রোডাক্ট লঞ্চ করলে আমি আপনাদের নেক্সট টাইমে চাকরির একটা সিকিউরিটি দিচ্ছি, এখন আমার যদি লস হয় তাহলে কি হবে। এই যে অ্যানালিটিক্যালি এন্ড কনসেপচুয়ালি থিঙ্কার হতে হবে ম্যানেজারকে, যে ফোরকাস্ট অনেক সময় যদি ভুল হয় তাহলে কি হতে পারে, এই জিনিসগুলো ম্যানেজারকে অ্যানালিটিক্যাল এবং কনসেপচুয়াল আসলে থিঙ্কার হতে হবে, যেন আমার ডিসিশনটা ভুল না হয়। আমার যেহেতু এভরিবডি ইজ ডিপেন্ডিং অন মাই ডিসিশন, আমার ডিসিশন তাহলে আমাকে অবশ্যই কারেক্ট ডিসিশন নিতে হবে, এবং এই ডিসিশনের যে এন্টায়ার টাস্ক ইন দ্য অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে কি সার জিস্টটা সবাইকে জানাতে হবে যে দিস ইজ আওয়ার অবজেক্টিভ, সো আই এম নট গিভিং ইউ bonus, I am going to starting by launching a new product, and
if my decision is good then everybody will be benefited, এরকম বোঝায় নিতে হবে। এরপর বলছে গুড ম্যানেজারের আরেকটা কোয়ালিটি হতে হবে যে মিডিয়েটর। মিডিয়েটর কি? মিডিয়ার কাজ কি? যে আমার দুইজনের মধ্যে ব্রিজ করা, মানে ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ধরেন তাহলে এই লোয়ার লেভেল এবং ফার্স্ট লেভেলের মধ্যে একটা মিডিয়েটর, সমন্বয়কারী হিসেবে কাজ করতে হবে ম্যানেজারকে। তার মধ্যে কি হচ্ছে বলছে ডিসপিউট উইদিন এ, ধরেন দেয়ার আর সেভারাল টাইমস ডিসপিউট ইজ অকারিং, আর ডিসপিউট যদি ধরেন ফর এক্সাম্পল টু এমপ্লয় সেম লেভেল, দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন দেম, যদি ম্যানেজার এটাকে, ইফ ম্যানেজার ইজ আনএবল টু ডিসমিস ইট, এটা যদি ডিসমিস করতে ব্যর্থ হয় তাহলে কি হবে? লোয়ার মোরাল প্রোডাক্টিভিটি আসতে পারে। মানুষের নীতি নৈতিকতা, যে দিস প্রেজেন্ট সিনারিওতে বর্তমানে আমাদের নীতি নৈতিকতা কই গেছে, একটু রাগারাগি হয়, একজন একজনকে খুন করে, আবার কি করতে পারে, যা আমি কাজই করবো না, বস তাকে পছন্দ করে আমাকে পছন্দ করে না, আমি প্রোডাক্টিভিটি বন্ধ করে দিলাম। এরপর আরো কি হতে পারে? মে become so unpleasant or disruptive that competent employee decide to leave the organization, দুইজনের কনফ্লিক্টের কারণে আমার যে কম্পিটেন্ট, যে ধরেন এক্সপার্ট, যে এফিসিয়েন্ট পারসন, সে আমার অর্গানাইজেশন ছেড়ে চলে যেতে পারে। আবার কি করতে পারে? আমার আরো ক্ষতি করতে পারে, আমার কিছু ভেরি ইন্টেলেকচুয়াল ইনফরমেশন যেটা পাস করে দিতে পারে। সেই কারণে ম্যানেজারকে মাস্ট বি ট্রাই টু reduce বা eliminate the conflict between the employees, between the employees and employer, or between the employees and manager অথবা চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টর যাকে বলেন, যে এমপ্লয়ির সাথে যাদেরই conflict should be reduced. Such occurrence hinder work toward the goal of the unit or organization, এই কাজটা আরো কি সে বাধা দিতে পারে? অর্গানাইজেশনের গোল অ্যাচিভমেন্টে। ম্যানেজার মাস্ট at times take on the role of mediator and iron out, খুঁজে বের করা dispute before they get out of hand, মানে ধরেন বলছে যে অনেক সময় কনফ্লিক্ট হতে পারে, এরকম কনফ্লিক্ট হওয়ার আগেও কনফ্লিক্ট মে বি কনফ্লিক্ট হতে পারে, এরকম টাইমে যদি ঠিক পায় তাহলে কনফ্লিক্টটাকে রিডিউস করে ট্রাই করতে হবে। আদারওয়াইজ for this disruptive production may hamper efficient employee, may switch the organization, or কি হতে পারে? very intellectual বা very important information may pass through the organization, অর্গানাইজেশনের বাইরে চলে যেতে পারে। এরপরে কি আরেকটা কোয়ালিটি কি হবে? ম্যানেজার্স মেক ডিফিকাল্ট ডিসিশন। এই যে ম্যানেজার ডিফিকাল্ট, আচ্ছা আপনারা এই কথাগুলো না দিয়ে এত সংক্ষিপ্ত দিতে পারেন, মিডিয়েটর জাস্ট এসে ডিফিকাল্ট ডিসিশন বা ডিসিশন, অনলি ডিসিশন দিতে পারেন, এক কথায়ও দিতে পারেন। তাহলে ডিফিকাল্ট টাইমে ডিসিশন কি হতে পারে দেখেন, এর on the basis of this four এর উপর ভিত্তি করে কি হতে পারে? যে নো অর্গানাইজেশন রান স্মুথলি অল দ্য টাইম, কোন অর্গানাইজেশনের সমস্ত মানুষের হিউম্যান বিং এর লাইফ দেখেন, নট এভরি টাইম ইউ আর নট স্মুথ এনাফ। আজকে বাবা মা আছে একরকম, কালকে বাবা মা থাকে না, আজকে আপনার ইউ আর সাউন্ড, আজকে পড়াশোনা করলেন না, কালকে অসুস্থ থাকতে পারেন, এরকম আমাদের লাইফ ইজ নট অলওয়েজ স্মুথ, সো অর্গানাইজেশন ইজ নট অলওয়েজ স্মুথ, এনভায়রনমেন্ট ইজ নট অলওয়েজ স্মুথ। এই স্মুথ না, এই কারণে এনি প্রবলেম মে অকার, প্রবলেম হতে পারে, ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস আসতে পারে, প্রবলেম উইথ এমপ্লয়ির সাথে হতে পারে, যেটা আগে বললাম, এমপ্লয়ি কনফ্লিক্ট হতে পারে, এমপ্লয়ার কনফ্লিক্ট হতে পারে, এমপ্লয়ার ম্যানেজমেন্টের কনফ্লিক্ট হতে পারে। তাহলে any types of problem may arise. Management must have to tackle all this situation because manager are expected to come up with the solution to difficult problem and to follow through on their decision even when doing so many be unpopular. অনেক সময় এই সিচুয়েশন ট্যাকেল দিতে ম্যানেজারকে কিন্তু এক পক্ষের কাছে খারাপ আর এক পক্ষের কাছে ভালো হতে হয়, কারণ ডিপ্রাইভ পার্টি সবসময় মনে করে যে আমি লুজার হলাম। তারপরে ম্যানেজারকে হার্ড ডিসিশনে আসতে হয়, ডিফিকাল্ট ডিসিশনে আসতে হয়, বিকজ এনভায়রনমেন্ট অলওয়েজ চেঞ্জিং, দেয়ার মে বি ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ, দেয়ার মে বি relational difficulties, or there may be any other difficulties, but manager must have to possess the capacity to handle the hard time. এইভাবে নিজের ভাষায় লিখে দিবেন যে ম্যানেজারকে যে কোনো আনসার্টেনটি, যে কোনো রিস্ক, যে কোনো হ্যাজার্ডাস ম্যানেজ করার ক্যাপাসিটি থাকতে হবে। এখন মারামারি লাগছে দেখে আমি দাঁত লেগে পড়ে গেলাম, তাহলে কি হবে? আমাদের মতো অনেকেই আছে যে মারামারি লেগে একজনের মাথা ভিতরে রক্ত বেরোচ্ছে, আমি দেখে দাঁত লেগে পড়ে গেছি, তাহলে আমার এই ধরনের ম্যানেজার হলে হবে না, আমাকে কারেজেবল হতে হবে, আমাকে বোল্ডনেস থাকতে হবে।
ঠিক আছে, সব ক্ষেত্রেই মানে নিজেকে একটুই থাকতে হবে। তাহলে ওইটা গেল হচ্ছে গুড ম্যানেজার বা প্রফেশনাল ম্যানেজার বা এফিশিয়েন্ট ম্যানেজারের গুণ। এখন বলছি হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যে সাবজেক্ট, ম্যানেজমেন্ট যে একটা সাবজেক্ট, কিন্তু ম্যানেজমেন্ট একটা টিম, ম্যানেজমেন্ট একজন পার্সন। ম্যানেজমেন্ট মানে নট অনলি সিঙ্গেল পার্সন, ম্যানেজমেন্ট একজন ব্যক্তি হতে পারে, টিম হতে পারে, আবার ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট আছে। আবার ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস। তাহলে ম্যানেজমেন্টের ডেফিনেশন দেখেন, you cannot say management is a person, management is a team of person, or management is a act. There are several types of definition management process. Management is a process. এখানে আমরা কি বলবো যে what are the principle of management? Management is a process. সেই প্রসেসের কি কি নীতি থাকতে হবে। তাহলে বলছে a body of principle of management has been developed. এই যে অনেকগুলো নীতি কে ডেভেলপ করেছে? হেনরি ফেওল। হি ইজ অলসো কল্ড দ্য ফাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট। আধুনিক ম্যানেজমেন্টের জনক বলা হয় তাকে। তাহলে উনি কি বলেছেন? উনি মেইনলি 6 ক্যাটাগরি তাকে ভাগ করেছেন। ফার্স্ট হচ্ছে টেকনিক্যাল ম্যানেজমেন্ট, যেখানে টেকনিক্যাল মানে প্রোডাকশনকে বোঝানো হয়েছে। কমার্শিয়াল মিনস বাইং, সেলিং, এক্সচেঞ্জ। আমরা কিন্তু ট্রেড, কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পড়েছি। ট্রেড কি? ট্রেড হচ্ছে আলটিমেট কনজিউমারের কাছে পৌঁছে দেওয়া। কমার্স কি? প্রসেস। আর ইন্ডাস্ট্রি হচ্ছে প্রোডাকশন। এগুলো ভুলে গেলে কিন্তু হবে না। যে আলটিমেট কনজিউমারের কাছে পৌঁছে দেওয়া ট্রেড, আর হচ্ছে কনজিউমার হচ্ছে কি? কমার্শিয়াল হচ্ছে, কমার্স মানে প্রসেস, আর ইন্ডাস্ট্রি হচ্ছে প্রোডাকশন। তাহলে ফাইন্যান্সিয়াল কি? ফাইন্যান্সিয়াল হচ্ছে সার্চ ফর and optimum use of capital. That means আমি মানে যে optimum utilization of your capital. Search for কেন বলা হয়েছে? যে how can I collect my capital? আমি আমার ক্যাপিটাল কি? What are the types of capital? Capital কয় প্রকার? Mainly how many types of capital? Anyone? Mainly how many types of capital? Is capital only means money? Anyone? No response. Response নাই কেন? ম্যাডাম খেয়াল নাই। খেয়াল নাই বললে তো হবে না। ফাহিম কিন্তু বলেছেন এই সাবজেক্টটা সহজ, বলছেন না? কিন্তু আমি বলি না, আমাকে অনেকজন বলছে, এইজন্য আমি আপনাকে বলছি। না, এই তো, কিন্তু আমি তো আসলে ধরতে পারি না, কারণ কোশ্চেন ধরবো কি? নিজে দেখা যায় আদার কথা বলতে বলতে ছুটে যাওয়া লাগে। বেসিক তো আপনাদের কিছু ডেভেলপ হচ্ছে না, কারণ ফেস টু ফেস না, এখানে কথা বলে। ক্যাপিটাল কি? ইজ ক্যাপিটাল অনলি মানি? ক্যাপিটাল মানে কি শুধুমাত্র টাকা? না ম্যাডাম, ক্যাপিটাল টাকা। হ্যাঁ, ক্যাপিটাল মানে আর কি হতে পারে? জমি হইতে পারে, তারপর সম্পত্তি হইতে পারে, বিল্ডিং হইতে পারে, ফার্নিচার এটসেট্রা। আচ্ছা, তাহলে এখন বলছে সার্চ ফর ক্যাপিটাল। আমরা ওই যে ফার্স্ট ক্লাসে যেমন দেখেন, মনে করেন যে অ্যাকাউন্টিং যেদিন শুরু করেছিলাম, ওই দিন কিন্তু আমি বলেছিলাম যে সাপোজ ইউ আর গোয়িং টু স্টার্ট এ বিজনেস, ইউ নিড 1000 টাকা, ইউ হ্যাভ 600 টাকা, রিমেইনিং 400 টাকা ইউ ক্যান ম্যানেজ ফ্রম ইয়োর রিলেটিভস অর এনি আদার অর্গানাইজেশন। আপনি কালেক্ট করলেন, তাহলে ইয়োর 600 be debt, loan. তাহলে এই জন্য আমি বলছি মেইনলি দেয়ার আর সেভারাল টাইপস অফ ক্যাপিটাল। ইকুইটি, তারপরে প্রিফারেন্স, এর মধ্যে অনেক পার্থক্য আছে। পেইড আপ ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, কল ক্যাপিটাল, অনেক ক্যাপিটাল আছে। কিন্তু আমি বলছি মেইনলি 2 টাইপস। এক নাম্বার হচ্ছে ইওর ওন ক্যাপিটাল, ওনার্স ওন ক্যাপিটাল, এন্ড সেকেন্ড হচ্ছে ডেপ্ট, ঋণ, ইকুইটি আর ডেপ্ট। এই জন্য যে বলছি সার্চ ফর ক্যাপিটাল মিন্স হাউ ক্যান আই কালেক্ট ক্যাপিটাল? আমি কিভাবে ক্যাপিটালটা জোগাড় করতে পারি? ক্যাপিটাল মানে নট অনলি মানি, ক্যাপিটাল মে ইনক্লুড ক্যাশ, অ্যাকাউন্টস, কি ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, ইকুইপমেন্ট, যে কোনো কিছুই হতে পারে। তাহলে যে এই ক্যাপিটালকে অপটিমাইজ ইউজ করা। এরপরে বলছে সিকিউরিটি। সিকিউরিটি মানে কি? প্রোটেকশন অফ প্রপার্টি এন্ড পারসন। এই যে আমার প্রপার্টির যেমন প্রোটেকশন দিতে হবে, সেম এজ আমার যে পারসন, এই যে বললাম যে ম্যানেজার যে ইম্পর্টেন্ট ডিসিশন আমার অর্গানাইজেশন দিচ্ছে, এরপরে সে স্যালারি পেয়ে আবার আরেক জায়গায় চলে যাচ্ছে, প্রাইভেট অর্গানাইজেশন, এই যে আমার সেফটি সিকিউরিটিটা কোথায়, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তারপরে অ্যাকাউন্টিং এর মধ্যে বলছে এই স্ট্যাটিস্টিক্স, মানে অ্যাকাউন্টিং যেহেতু তো আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল নিয়ে ডিল করে, তার মধ্যে স্ট্যাটিস্টিক্স এর ট্রেন্ডটা কি, আইদার পজিটিভ অর নেগেটিভ, আমার এই স্ট্যাটিস্টিক্সটা জানতে হবে যে আমার অর্গানাইজেশনের
ডেভেলপমেন্টটা কি, গ্রোথ কি, এই জন্য স্ট্যাটিস্টিক্স এখানে ইনক্লুড করা হয়েছে। এরপর হচ্ছে ম্যানেজারিয়াল, যেটা ডিসিশন মেকিং এ হেল্প করবে। তাহলে মেইনলি 6 গ্রুপে ভাগ করছে। এরপরে এই 6 গ্রুপের বেসিসে দেয়ার আর 13-14 মনে হয় প্রিন্সিপাল আছে। যেহেতু হেনরি 13 না 14 ডেভেলপ মনে হয়, আমার যতটুকু মনে আছে 13 বা 14 প্রিন্সিপাল আছে। এখন এক নাম্বার যদি বলি অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি। অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি, অথরিটি মিনস ইওর পাওয়ার, রেসপন্সিবিলিটি মিনস ইওর ডিউটি। এই যে এখন হেনরি পেল, অ্যাকর্ডিং টু হেনরি পেল, যে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, ইফ আই গিভ ইউ রেসপন্সিবিলিটি আই মাস্ট গিভ ইউ অথরিটি, আদারওয়াইজ এমপ্লয়ি ইজ আনএবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আপনি এই যে কি অথরিটি দিলে রেসপন্সিবিলিটি দিলে অথরিটি দিতে হবে। কারণ রেসপন্সিবিলিটি দিলেন, আপনি বাজার করতে পাঠাইলেন, টাকা দিলেন না, হাউ ইউ উইল পারচেজ, সে কিভাবে কিনবে? সেই জন্য তাহলে দেখেন, তার রেসপন্সিবিলিটি দিচ্ছেন, পাওয়ার দেন নাই, আবার পাওয়ার দিচ্ছেন, রেসপন্সিবিলিটি দেন নাই, তাহলে হবে না। এখন এখানে কি বলছে, এই যে এখানে অনেক বলছে, তোমার ন্যাশনাল লেখা যাবে না। অথরিটি ইজ অফিসিয়াল, আর কি অথরিটি হতে পারে অফিসিয়াল, আবার অথরিটি পার্সোনালও আছে। এখন অথরিটির মধ্যে আবার কি আছে, যে অফিসিয়াল অথরিটি ইজ ড্রাইভ ম্যানেজারিয়াল পজিশন। অথরিটি, অফিসিয়াল অথরিটি কি আসে, ফ্রম ইওর পজিশন। আমি ম্যানেজারিয়াল না প্রবলেম, এই যে বের করে দিল 2 মিনিটের জন্য মনে হয়। তাহলে অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাডাম। না, আমাকে বের করে দিছিল, দেখলাম। Authority and responsibility, that means authority comes from the position of the organization. It is hierarchical. That means either top to bottom or bottom to top. And the authority, personal authority, also complete. That means this you are suppose you are in the room and you are seeing that your boss is try to complete the work, but he is unable to do it. মানে বলছি যে, যেমন ধরেন আপনি আপনার বসের রুমে গেছেন, দেখছেন বস কম্পিউটারে একটা কাজ করতে গিয়ে কাজটা করতে পারছে না, তখন আপনি তার পারমিশন নিয়ে কাজটা করে দিতে পারেন। এই যে এটা কি, এটা কিন্তু আপনি আপনার অথরিটি অ্যাপ্লাই করলেন। কিন্তু কম্পাউন্ডেড মানে কি, আপনার মধ্যে কি কি গুণ আছে, এক্সপিরিয়েন্স আছে, মোরালিটি আছে, বা পাস্ট সার্ভিস অন্য জায়গায় কাজ করছেন, সেই অভিজ্ঞতায় কাজ করলেন। কিন্তু যেটা বলা হচ্ছে যে আপনি অথরিটিটা পার্সোনালি হোল্ড করছেন, কিন্তু আপনি কিন্তু ওইখানে করতে পারেন না উইদাউট হিজ পারমিশন, সে তার পারমিশন ছাড়া। সেই কারণে বলা হচ্ছে যে পার্সোনাল অথরিটি ইজ কম্পাউন্ডেড
অফ ইন্টেলিজেন্স পার্সোনাল অথরিটির মধ্যে আপনার বুদ্ধিমত্তা, আপনার অভিজ্ঞতা, আপনার যেটা মোরালিটি, কনফিডেন্স বা পাস্ট এক্সপেরিয়েন্স এগুলো থাকতে পারে। তাহলে টু কমপ্লিট দ্য রেসপন্সিবিলিটি অথরিটি মাস্ট বি গিভেন। জাস্ট এখানে লিখবেন অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, যে ইফ এনিওয়ান ইজ গিভেন রেসপন্সিবিলিটি হি অর শি মাস্ট বি গিভেন অথরিটি। যে কোনো কাজ করতে দিলে তাকে অবশ্যই সাম অথরিটি দিতে হবে, এটা হচ্ছে মেইন কথা। কমান্ড, ইউনিটি অফ কমান্ড মধ্যে খালি কমান্ড দেবেন। কমান্ড কি, যে সেটা ওয়ান employee must have one boss, because if one employee has several boss whose direction he will follow. আপনার তিনজন কাজ করতে, একজন বলছে এখানে আসেন, আরেকজন বলছে ফোন করেন, আর একজন বলছে এই কাজটা করেন। তিন কাজটা আপনি তো এক টাইমে করতে পারবেন না, সেই কারণে বলছে ডুয়াল কমান্ড ইজ এ পার্মানেন্ট সোর্স অফ কনফ্লিক্ট। দুইজন যদি দুই কাজ দেয় তাহলে সাথে সাথে এটা কনফ্লিক্ট অ্যারাইজ করে। ইচ সাবঅর্ডিনেট শুড হ্যাভ ওয়ান সুপিরিয়র হুজ কমান্ড হি অর শি হ্যাজ টু ওবে। এগুলো তো আমার মনে হয় না বোঝানোর দরকার আছে। তারপরে যে কমান্ড দিয়ে দিবেন, ওয়ান এমপ্লয়ি মাস্ট হ্যাভ ওয়ান কি কমান্ড অর বস, আদারওয়াইজ দেয়ার মে কনফ্লিক্ট অ্যারাইজ। তারপরে এই যে ইউনিটি অফ ডিরেকশন, একই, এই কমান্ড এর ডিরেকশন একই, যে ইফ সেভারাল বস এক্সিস্ট দেন দেয়ার মে কনফ্লিক্ট অ্যারাইজ। দ্যাট মিনস ওয়ান হেড এন্ড ওয়ান প্ল্যান, আর টু হেড টু প্ল্যান, থ্রি হেড থ্রি প্ল্যান। দ্যাট মিনস যে নানান মুনি নানান মত, ম্যানি মেন ম্যানি মাইন্ড, ইট ইজ এ কনফ্লিক্টিং। সো ফর এক্সাম্পল বলছে কি, যে একই সাথে ভিন্ন কাজ করতে বললে কি হতে পারে, কনফ্লিক্ট হতে পারে। তার মানে বলছে অল মার্কেটিং অ্যাক্টিভিটিস, লাইক মার্কেটিং অ্যাক্টিভিটির মধ্যে কি হতে পারে, প্রোডাক্ট স্ট্র্যাটেজি, পলিসি স্ট্র্যাটেজি, অ্যাডভার্টাইজিং এন্ড সেলস প্রমোশন, ডিস্ট্রিবিউশন চ্যানেল পলিসি, এগুলো হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিতে আসতে পারে। এগুলোকে একজন ম্যানেজার কন্ট্রোল করতে হবে। এখন একজন যদি ধরেন একই মার্কেটিং এ ভিন্ন ডিফারেন্ট ম্যানেজার থাকে, তাহলে একজন বললো এখন অ্যাড দেন, আরেকজন বললো যে না আগে প্রাইস ঠিক করেন, আরেকজন বললো যে না সেলস প্রমোশনই করেন। এই যে ডিফারেন্ট ম্যানেজার থাকলে ডিফারেন্ট কমেন্ট আসবে, ডিফারেন্ট ঝামেলা হবে। দিস ইজ এসেনশিয়াল ফর দ্য ইউনিটি অফ অ্যাকশন, কোঅর্ডিনেশন অফ স্ট্রেংথ এন্ড ফোকাসিং অন ইট। দ্যাট মিনস মেইন কথা যে ওয়ান ম্যান প্ল্যান ইজ ডিফার ফ্রম অ্যানাদার ম্যান, মেনি মেন মেনি মাইন্ড, সো অলওয়েজ ডিরেকশন comes from the same unity। যে তিনজন তিন কাজ করতে বলছে, হ্যাঁ তাহলে তাদের মধ্যে ইউনিটি থাকতে হবে, যে না who is one first, who is second, who is one third, otherwise there may a cause fragmentation, মানে অটোমেশন। আমি এটা সিনোনিমের পাশে দিয়ে দিচ্ছি, of action and effort and wastage will be বা resource will be wastage। যে যদি ডিফারেন্ট ডিরেকশন কাম, এমপ্লয়ি উইল বি হ্যাপাজার্ড, এমপ্লয়ি হ্যাপাজার্ডে পড়বে, হি অর শি উইল নট বি এবল টু কমপ্লিট এনি ওয়ার্ক, কোনো কাজই করতে পারবে না, দেন ইট উইল ওয়াস্ট দ্য রিসোর্সেস, এটা রিসোর্সকে নষ্ট করবে। অল দিস আর প্রিন্সিপাল, নীতি, নীতি কিসের নীতি, ম্যানেজমেন্টের নীতি। এরপরে বলছে যে স্কেলার চেইন অফ কমান্ড, মানে কমান্ডটা আসতে হবে চেইন হায়ারার্কি মেইন করে। আগে বলেছি কমান্ড, তারপরে বলেছি ডিরেকশন, এখন হচ্ছে চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ডটা থাকতে হবে, শুধু কমান্ড এখানে দিলে হবে না, আসলে চেইন অফ কমান্ড লাগবে। যে একই সেম লেভেলে ইউ আর ডুইং জব, বাট একজন আরেকজনকে কমান্ড করতে পারবে না, চেইন অফ কমান্ড ফলো করতে হবে। আপনার ডাইরেক্ট আপনার ডিপার্টমেন্টের হেড আপনাকে একটা কথা বলছে, অন্য ডিপার্টমেন্টের হেড বলেছে, তাহলে ইউ মাস্ট ফলো ইউর ওন ডিপার্টমেন্ট আগে। চেইন অফ কমান্ডটা ভেরি ইম্পর্টেন্ট। বলছে কি চেইন অফ কমান্ড কি, চেইন অফ সুপিরিয়র রেঞ্জিং আইদার এজ এ চেইন অফ সুপিরিয়র্স রেঞ্জিং ফ্রম দ্য আলটিমেট অথরিটি টু দ্য লোয়েস্ট র্যাঙ্ক। এটা নর্মালি ধরেন টপ টু বটমের দিকেই আসে। দ্য লাইন অফ অথরিটি ইজ দ্য রুট ফলোড the ultimate authority। তার মানে হচ্ছে রুট লেভেলের আলটিমেট ওই টপ লেভেলে যে ডিরেকশন আসবে, স্টেপ বাই স্টেপে আসবে, এটাকে ফলো করতে হবে। মানে চেইন অফ কমান্ড আপনারা সবাই এভরিবডি নোস ইট, দ্যাট চেইন অফ কমান্ড মাস্ট, যে টপ টু বটম র্যাঙ্ক ওয়াইজ আমাকে কমান্ড করতে পারে, আদারওয়াইজ আমরা সেম লেভেল মানে ভার্টিক্যাল লেভেলে নরমালি কমান্ড হয় না, এটা হরাইজন্টাল লেভেলে কমান্ড হয় না, ভার্টিক্যাল হতে হবে। ক্লিয়ার? হরাইজন্টাল লেভেলে কিন্তু কমান্ড হতে পারে না, রিকোয়েস্ট হতে পারে।
Am I right or wrong? কারণ এই যে হরাইজন্টাল লেভেলে তো সেম পজিশনে তো একজন আরেকজনকে কমান্ড করতে পারবে না, সেখানে রিকোয়েস্ট করতে পারে, কিন্তু কমান্ড হতে পারে আইদার টপ টু বটম। ডিভিশন অফ ওয়ার্ক, ডিভিশন অফ ওয়ার্ক, এই যে ডিভিশন অফ ওয়ার্ক কি বলছে, ইট হেল্পস এ পারসন টু অ্যাকোয়ার অ্যান অ্যাবিলিটি অ্যান্ড অ্যাকুরেসি with which he can do more and better work with the same effort. Therefore, the work of every person in the organization should be limited as far as possible to the performance of a single leading function. এই যে কথাগুলোকে আপনার এত এইরকম ভাবে লেখার দরকার আছে। ডিভিশন অফ ওয়ার্ক মানে কি, ম্যানেজমেন্ট মাস্ট allocate work according to his capacity. আমার যে ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী আমাকে কাজ দিতে হবে, দেন আই ক্যান প্রুভ মাই এফিসিয়েন্সি। আদারওয়াইজ আই ডোন্ট নো কম্পিউটার, আমি কম্পিউটার জানি না, আমাকে দিলেন যে কমপ্লিট দিস, তাহলে আমি কি কম্পিউটার তো অন পারি না, আমি হাউ ক্যান আই ডু দিস। আবার আমি এখন হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমাকে দিলেন যে ধরেন মেকানিক্যালের একটা কাজ, তাহলে কি আমি ওই যন্ত্র আমি মেশিন চিনি না, তাহলে তো হবে না। ডিভিশন অফ ওয়ার্ক হচ্ছে ম্যানেজমেন্ট মাস্ট, বা ম্যানেজমেন্ট একটা প্রিন্সিপাল, যেহেতু নীতি হেনরি ফেওয়েল সেজ দ্যাট if work is divided according to his ability, then he can show his best performance. নিজের ভাষা লেখেন যে ডিভিশন অফ ওয়ার্ক মানে কি, যার ক্যাপাসিটি অনুযায়ী তাকে সেই কাজ ভাগ করে দেওয়া। আদারওয়াইজ আজকে ইফ ইউ ডু দিস ওয়ার্ক, আজকে এই কাজ করলেন, নেক্সট ডে অ্যানাদার কাজ, নো ওয়ার্ক ব্রিংস এফিসিয়েন্সি, কোনো কাজে আপনার এফিসিয়েন্সি আনবে না। আজকে মেকানিক্যালে কাজ করলেন, কালকে সিএসসি তে কাজ করলেন, পরশুদিন সিভিলে কাজ করলেন, তাহলে কিন্তু ইউ আর নট এ পারফেক্ট ইঞ্জিনিয়ার, বিকজ আপনি সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সব তো আর একজন পারে না, তাহলে তো ইঞ্জিনিয়ারিং এ ডিভাইডেড হতোই না। যে ইলেকট্রিক্যালে কাজ জানে সে কিন্তু মেকানিক্যালে পারবে না। সেজন্য ডিভিশন অফ ওয়ার্ক না থাকলে এফিসিয়েন্ট হওয়া যায় না। আবার বলবেন যে এক কাজ করতে করতে মনোটোনাস হয়ে যায়, একঘেয়েমি হয়ে যায়, না, কিন্তু মনোটোনাস হইলেও এক কাজ করতে করতে এফিসিয়েন্ট হওয়া যায়। আদারওয়াইজ ছোটাছুটি করে যে আজকে এই অর্গানাইজেশন, আজকে টিচিং, কালকে এজেন্ট, পরশু দিনে রোডস এন্ড হাইওয়েতে, তাহলে কিন্তু কোনো কাজই সম্ভব না। তখন টিচিং এ এসে রাগ উঠে যায়, হ্যাঁ আমি কালকে কত পাওয়ার ছিল, কাল পুলিশের জব ছিল, আমার কি পাওয়ার ছিল, আমার হাতে বন্দুক ছিল, আজকে টিচিং এ এসে আমার হাতে বেত নাই কেন। এই যে এই ধরনের কনফ্লিক্ট অ্যারাইজ করে, কোনো কাজই ভালোভাবে করা যায় না। এই জন্য আপনাকে একটা কাজে তার অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি ওয়ার্ক শুড বি ডিভাইডেড। আসলে ডিভিশন অফ ওয়ার্কের অনেক অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ সামান্য তো কিছু থাকবেই। যে ভাগ করে দিলে কোনো কাজই কেউ একা আবার করতে চায় না, অমুক এই কাজটা করুক। যেমন সরকারি অফিসে ফাইল দেখেন না, নড়ে না কোনো কোনো টেবিল থেকে, যে আরে তার থেকে আসে নাই, এরকম একটা কাজ থাকে। যার সুবিধা আছে তারই ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসিপ্লিন, তাহলে অ্যানাদার প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের অ্যানাদার প্রিন্সিপাল আছে ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে। ডিসিপ্লিনে কি বলছে, ডিসিপ্লিন ক্যান বেস্ট বি মেইনটেইন বাই ডিসিপ্লিন, দেখেন বলছে মেম্বার অফ অ্যান অর্গানাইজেশন আর required to perform their function and conduct themselves in relation to others according to rules, norm and custom. তার মানে কি ডিসিপ্লিন মেইনটেইন করতে গেলে ইউ মাস্ট ফলো রুলস, নর্ম এন্ড কাস্টম। তাহলে কি হবে, ডিসিপ্লিন ক্যান বেস্ট বি মেইনটেইন বাই, কোথায় কোথায় মেইনটেইন করতে হবে, হ্যাভিং গুড সুপিরিয়রস এট অল লেভেল, আপনাকে একজন ভালো সুপিরিয়র সমস্ত লেভেলে থাকতে হবে, এগ্রিমেন্ট থাকতে হবে। এই যে ধরেন আপনার সাথে আমার এগ্রিমেন্টটা কি, আমাদের এখানে ডিসিপ্লিন কখন মেইনটেইন হচ্ছে, যে এগ্রিমেন্ট আছে যে আই টোল্ড ইউ হোয়েন ইউ আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড ইউ মাস্ট আস্ক মি কোশ্চেন। তাহলে এই যে এগ্রিমেন্টটা কি, যে when you are able to understand, unable to understand, you must ask me question, এখানে কিন্তু একটা এগ্রিমেন্ট আছে। তাহলে এগ্রিমেন্ট হতে পারে ইন্ডিভিজুয়াল অর ইউনিয়ন, কি ইউনিয়ন হতে পারে, যদি ট্রেড ইউনিয়ন, যেমন একজন কর্মীর সাথে বা নেতাদের সাথে হতে পারে, অর ক্লিয়ার এন্ড ফেয়ার পসিবল, ক্লিয়ার এন্ড ফেয়ার অ্যাজ পার অ্যাজ পসিবল। এই যে এগ্রিমেন্টটা ক্লিয়ার এবং ফেয়ার, সুন্দর হতে হবে। এরপরে যদি ডিসমিস করে পেনাল্টি সিস্টেম থাকতে পারে। তাহলে ডিসিপ্লিন মেইনটেইন করতে গেলে any person, organization or institution follow some rules, norm and custom. সব জায়গায় কিন্তু রুলস থাকে না,
রুলস না থাকলেও কিছু নর্ম আছে, কিছু কাস্টমস আছে। এখন আমি ক্লাসে আসছি, এখন আমি কিন্তু যা ইচ্ছা তাই বলতে পারবো না, আমাকে একটা রুলস নাই ধরেন, আমাকে একটা নর্ম বা কাস্টম মেনটেন করতে হবে। আবার এই কাজটা মেনটেন করলে আমাকে কি করতে হবে, যেমন দেখেন আমি সবাইকে ডাকছি না, এই জায়গা সিআর কে রাখছি, এই যে সুপিরিয়র এট অল লেভেল, সব ক্ষেত্রে একজনের কিন্তু সুপিরিয়রিটি থাকতে হয়। এরপরে এগ্রিমেন্ট কি আছে, যে একটা ধরেন এটা ইনটেনজিবল একটা এগ্রিমেন্ট আছে, সব কি বলছে এগ্রিমেন্ট যে সবসময় এক্সপ্রেস হয় তা না, ইমপ্লাইড এগ্রিমেন্ট স্টুডেন্ট টিচারের মাঝে একটা ইমপ্লাইড এগ্রিমেন্ট আছে যে নরমালি স্টুডেন্ট will listen their teacher and normally teacher will love their student. This is the একটা implied agreement যে তাদের যে কোনো সমস্যা থাকলে সেটা টিচার শুনবে, টিচার কেও আবার নরমাল স্টুডেন্টরা অবে করবে বা তাদের শুনবে, এই ধরনের একটা ইমপ্লাইড বা রেসপেক্ট বলেন ইমপ্লাইড একটা কন্ট্যাক্ট থাকে। এরপরে কি করতে হবে, এবং এই এটা যতটুকু পারা যায় ক্লিয়ার এবং ফেয়ার হতে হবে, আর আদারওয়াইজ পেনাল্টির সিস্টেম থাকে। এরপরে বলছে সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট। তা আমি বলছি যে শুধু জেনারেল ইন্টারেস্ট দিলে হচ্ছে, দ্যাট মিনস ইউর ওন ইন্টারেস্ট মাস্ট বি সাবঅর্ডিনেশন বা আন্ডার দ্য অর্গানাইজেশনাল ইন্টারেস্ট। পার্সোনাল ইন্টারেস্ট ইজ আন্ডার দ্য হোল ইন্টারেস্ট, মানে ব্যক্তিগত স্বার্থ কি করতে হবে, সাবঅর্ডিনেট করতে হবে কার কাছে, অর্গানাইজেশনালের ইন্টারেস্টের কাছে। সেম এজ সোশ্যাল এন্ড কান্ট্রি যখন আসবে, সোশ্যাল এন্ড ন্যাশনাল ইন্টারেস্ট মাস্ট বি সাবঅর্ডিনেট টু দা কে, আমার যখন এই যে সোশ্যাল বা ন্যাশনাল ইন্টারেস্ট শুড হ্যাভ প্রিসিডেন্স, অগ্রগতি দিতে হবে কার কাছে, ওভার অর্গানাইজেশনাল ইন্টারেস্ট। তাহলে ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ, আমরা বলি না সেই কথাটাই যে the interest of the organization is above the interest of the individual and group, দল বা ব্যক্তির স্বার্থ থেকে অর্গানাইজেশনের স্বার্থ বড়। এরপরে বলছে সেট অ্যান এক্সাম্পল অফ অনেস্টি, ইন্টিগ্রিটি, ফেয়ারনেস এন্ড জাস্টিস। যদি ম্যানেজমেন্ট নিজে টপ সেকশন অনেস্ট, ইন্টিগ্রিটি মানে কি, ডু ইউ নো ইন্টিগ্রিটি? Integrity is the combination of all quality, সমস্ত গুণের গুণান্বিত, this is called integrity, যে honesty, fairness, truthfulness, reliability, justifiable, সমস্ত গুণের combination is called integrity. তাহলে top level, if top level is honest, integrity, fair or justice, then lower level must be, আমার বস ঘুষ খায় না, আমি কখনোই, আমার বস মিথ্যা কথা বলে না, আমার বস টাইমলি আসে, আমি কখনোই তার সামনে লেট করে যেতে পারবো না, তখন আমার স্বাভাবিকভাবে একটা কাজ করবে যে সে বস হয়ে সে আগে আসছে, সে সমস্ত কাজ নিজে করছে, আর আমি কি যায় বসে থাকবো, পারা সম্ভব না। সেই কারণে এখানে বলছে যে সোশ্যাল এন্ড ন্যাশনাল ইন্টারেস্ট শুড হ্যাভ গিভেন প্রেসিডেন্স ওভার অর্গানাইজেশনাল এন্ড গ্রুপ ইন্টারেস্ট, দেশ এবং জাতির স্বার্থ সবার উপরে। রেমিউনারেশন, স্যালারি, লাস্ট ক্লাসেও বলেছিলাম যে সেম পোস্ট মাস্ট হ্যাভ গিভেন সেম স্যালারি, ইফ সেম পোস্ট organization differ salary from one person to another, then there may conflict arise. You can give them different amount দিতে পারেন as bonus or other commission দিতে পারেন on the basis his or her intellectuality, তার extraordinary performance এর উপর ভিত্তি করে তাকে এক্সট্রা কিছু দিতে পারেন, কিন্তু বোনাস হিসাবে বা কমিশন হিসাবে, বাট স্যালারি শুড বি সেম পোস্টে। তাহলে বলছি এমপ্লয়ি শুড বি পেইড ফেয়ারলি এন্ড ইকুইটেবল রেমিউনারেশন, ডিফারেন্সিয়াল ইন রেমিউনারেশন শুড বি বেসড অন জব ডিফারেন্সিয়াল, একই পোস্টে দেওয়া যাবে না, ডিফারেন্ট পোস্টে ডিফারেন্ট স্যালারি দিতে পারেন। ইন টার্ম অফ কোয়ালিটি অফ দ্য এমপ্লয়ি, অ্যাপ্লিকেশন, রেসপন্সিবিলিটি, ওয়ার্কিং কন্ডিশন এন্ড ডিফিকাল্টি অফ জব। যেমন ধরেন এই যে কি খনিতে যারা কাজ করে, তারপরে হচ্ছে আপনার কি বলবো যে ডাস্ট এন্ড ফিউম, যারা ওই যে ধুলা এবং ধোঁয়ার মধ্যে কাজ করে,
এরপরে ধরেন মোশন মেশিন, যেসব মেশিন গুলো অনবরত ঘুরন্ত অবস্থা আছে, এইসব ক্ষেত্রে যারা কাজ করে তাদের আপনি কাজের ওয়েজেস বেশি দিতে পারেন, কিন্তু সেম লেভেলে থেকে ভিন্নতা দেওয়া যাবে না। দিতে পারেন অন দা বেসিস অফ হিজ কোয়ালিটি বা হিজ রেসপন্সিবিলিটি, বা এই যে সে অ্যাপ্লিকেশনই তখন করেছিল যে আপনার আমি এই টাকায় কাজ করবো না, তাহলে আপনি তাকে করেছেন, কিন্তু এক পোস্টে দেওয়া যাবে না। এই জাস্ট রেমিউনারেশনটা স্যালারি সেম হতে হবে। এখন বলবেন যে অর্গানাইজেশন এগুলো করে আসছে, the organization which is differentiating their remuneration at the same post, there are conflict also there. এই যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে আছে যে একই লেকচারারদের ধরেন একজনকে দিচ্ছে এই টাকা আর একজনকে দিচ্ছে এই টাকা, এটা তখনই কিন্তু তাদের মধ্যে কনফ্লিক্ট বেশি, সমস্যা সেখানেই হচ্ছে। Centralization according to Henry Fayol, centralization means manager must possess all authority, but if the organization is big or large organization, or the department branch is different from the head office, একটা branch head office থেকে অনেক দূরে, if the whole power exists to the centrally, that means the head division head office থাকে, তাহলে কি এখন ধরেন আপনার ব্রাঞ্চ আছে রাজশাহী, খুলনা, চিটাগাং, আপনি এখন এই সবসময় কি ঢাকার সাথে যোগাযোগ করে সম্ভব না, সেখানে ইউ মাস্ট গিভেন সাম ডেলিগেশন অফ অথরিটি। তাহলে সেন্ট্রালাইজেশনে বলা হচ্ছে ডেলিগেশন অফ অথরিটি মাস্ট বি গিভেন টু দ্য প্রপার হেড বা প্রপার ম্যানেজার। সঠিক ম্যানেজারকে আপনাকে ডেলিগেশন অফ অথরিটি দিতে হবে, আদারওয়াইজ এই যে the degree of centralization and decentralization also depend on the quality of manager. Manager এর quality উপর depend করবে। In large organization, however, where the worker is separated from the chief executive through a long scalar chain, the decision-making authority has to be distributed among various managers in varying degree. তার মানে বলছে সেন্ট্রালাইজেশনে বলা হবে যে one manager বা one should not possesses whole authority. It should be delegated to the authority or decentralization of authority. মানে সেন্ট্রালাইজড মানে এক জায়গায় কেন্দ্রীভূত না করে তাকে ভাগ করে দিতে হবে। এরপরে অর্ডারে বলছে যে এখানে অর্ডার মানে কি ওই যে কমান্ড না, অর্ডার মানে বলছে যে কোথায় কি করতে হবে। এই যে order in conception of Fayol এর মধ্যে means right person on the right job, সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে দেওয়া হয়েছে কিনা, মানে কি সেই অর্ডারটা ফলো করা হয়েছে কিনা, and everything in its proper place, সবকিছু সঠিক জায়গায় আছে কিনা। This kind of order depend on precise knowledge of human requirement and resource, a constant balance between this requirement and resource. That means বলছে যে অর্ডার মানে is the right person is at the right place and everything is properly placed, সবকিছু কি সঠিকভাবে রাখা হয়েছে কিনা, এটা ডিপেন্ড করে কিসের, ডিপেন্ড অন দা নলেজ এন্ড রিকোয়ারমেন্ট, আপনার জ্ঞান এবং আপনার যে দরকার। এখন এই যে বললাম যে অর্ডার হচ্ছে যেমন ধরেন আপনার কম্পিউটারটা ইউজ করতে হয়, কম্পিউটারটা আলমারির মধ্যে রেখে দিয়েছেন, আবার যে ব্যক্তি কম্পিউটার দা পারসন বা কম্পিউটার অপারেটর, তাকে কম্পিউটার অপারেটরের সামনে কম্পিউটার না রেখে তার সামনে দিয়ে রাখছেন একটা টিভি, তাহলে কি হবে, তাহলে কিন্তু এই যে অর্ডার মানে ডিসপ্লে হচ্ছে, অর্ডারটা হচ্ছে না। সেজন্য বলা হচ্ছে যে অর্ডারে রাইট পারসন শুড হ্যাভ দা রাইট জব মানে কাজ, এবং এভরিথিং শুড বি প্রপার প্লেস, সবকিছু সঠিক জায়গায় রাখতে হবে। এখন আপনার কম্পিউটার দরকার, কম্পিউটার রয়েছে আলমারির মধ্যে, আর কম্পিউটার অপারেটরকে বসায় রাখছেন সামনে টিভি দিয়ে, তাহলে অর্ডার ইজ নট মেইনটেইন। ইকুইটি মানে সমতা, সমান। It means that subordinates should be treated with justice and kindliness. এই যে এমপ্লয়ি কে আমি খেয়াল করে দেখেন, ফার্স্ট টু লাস্ট I am telling everybody should have given importance. Then he or she can draw out his or her devotion and loyalty to the organization. If we are always frustrated that anytime I may lose my job, I may sack out, but I may switch this organization,
তাহলে যদি আমার সবসময় যদি এই ধরনের একটা অ্যাংজাইটি বা কি বলবো যে একটা সুইচ হওয়ার বা একটা স্যাক আউট হওয়ার সবসময় একটা টেনশন কাজ করে, তাহলে কিন্তু ওই অর্গানাইজেশনের প্রতি ডিভোটেড বা লয়্যালটি শো করা যায় না। আমি যদি আমার কাজের সিকিউরিটি না পাই, আমার জব সিকিউরিটি না থাকে, তাহলে কিন্তু আমি আই এম নট এবল টু প্রুভ মাই লয়্যালটি, আমি আমার লয়্যালটি প্রুভ করতে পারবো না। সেই কারণে হচ্ছে ইকুইটি আসলে আমাদের এই অনেক ম্যানেজার এগুলো বোঝে না, তারা অর্গানাইজেশনে কি করে আজকে যে আনে কাল 2 দিন পরেই তাকে সঠিকভাবে বেতন না দিয়ে বাধ্য হয়ে চলে যায়। কিন্তু ইকুইটি আসলে এগুলো ম্যানেজারের জন্য তো দরকার যে ম্যানেজার, দোজ হু আর ম্যানেজার দে মাস্ট পজেস হ্যাভ সাম কোয়ালিটি, তাদের কাছে কোয়ালিটি থাকা দরকার, যে হিউম্যান বিং এর নেচার বুঝতে হবে, হিউম্যান বিংস এর এক্সপেকটেশন ডিমান্ড মাস্ট আন্ডারস্ট্যান্ড। তার সাথে কথা বললে তো বোঝা যায় তার লেভেলটা কি। তাহলে ইকুইটি মানে এভরি পারসন শুড হ্যাভ গিভেন কি রেসপেক্ট, প্রত্যেককে তার সম্মান দিতে হবে, আদারওয়াইজ হি অর শি ক্যানট শো হিজ ডিভোশন আর লয়্যালটি টু দ্য অর্গানাইজেশন। যেটা আমি বললাম যে জব সিকিউরিটি না থাকলে আসলে মানুষের মধ্যে একটা মানে কাজ করার ইন্সপাইরেশন থাকে না। এটা সব লেভেলেই দরকারি ইকুইটি। স্টেবিলিটি, এই ইকুইটির সাথে স্টেবিলিটি যে that it takes time for an employee to learn his job. এখন আজকে জব সিকিউরিটি থাকতে হবে, টুডে আই হ্যাভ বিন এমপ্লয়েড, আজকে আমি এমপ্লয়েড হয়েছি, কালকে এবার আজকে আমি একটু সাবমিট দিই, যেটা সাবমিট করতে বললাম। তাহলে অর্গানাইজেশনে একটা কাজ শিখতে এমপ্লয়ের সময় নিতে হয়। ইফ দে কুইট অর আর ডিসচার্জ উইদিন এ শর্ট টাইম, তাদেরকে যদি শর্ট টাইমের মধ্যে বের করে দেওয়া যায়, তাহলে এই যে দ্য লার্নিং টাইম হ্যাজ বিন ওয়াস্টেড, যে 1 মাস আমি এখানে ছিলাম এই টাইমটা আমার ওয়াস্টেজ হলো। তাহলে আনসুইটেবল বি রিমুভ, যে একান্তই মানে ধরেন অর্গানাইজেশন আনসুইটেবল তাকে রিমুভ করতে পারেন, কিন্তু কম্পিটেন্ট ওয়ানকে আপনি প্রমোটেডও করতে হবে। এরপরে বলছে যে মানে মিডল টাইপ ম্যানেজার যে অর্গানাইজেশন থাকে সেই কিন্তু ভালো, যে আসলো আর চলে গেল সে কিন্তু ভালো না। তারপরে স্টেবিলিটি, জব organization must provide job security and employee must have given time training to develop his or her performance. এরপরে বলছে যে if they discharge it will waste the time, এই যদি আজকে ডিসচার্জ করে দেওয়া তাহলে তার টাইমটা ওয়াস্টেজ হবে। এন্ড এ মিডল টাইপ ম্যানেজার হু স্টেজ ইনফিনিটলি, মানে বলছে যে আমার অর্গানাইজেশন অনেকদিন থাকবে সেই কিন্তু ভালো, একজন হাইলি কোয়ালিফাইড নিলাম কালকেই চলে গেল, সেটার চেয়ে মিডল টাইপ ম্যানেজার ভালো যে আমার অর্গানাইজেশনে থাকবে। কিন্তু অনেকে এটা বুঝে না, অনেকে মনে করে যে না একদিনের জন্য তো আমার অর্গানাইজেশনে ছিল এটাই ভালো। ইনিশিয়েটিভ, উদ্যোগ নেওয়ার মতো প্রিন্সিপাল হতে হবে ইনিশিয়েটিভ। তাহলে হচ্ছে ইট ফোকাসেস অন দ্য অ্যাবিলিটি, অ্যাটিটিউড এন্ড রিসোর্সফুলনেস টু অ্যাক্ট, আমার কাজ করার একটা অ্যাবিলিটি, অ্যাটিটিউড, ইচ্ছা এবং রিসোর্সফুলনেস থাকতে হবে, সম্পদপূর্ণ থাকতে হবে। এখন ম্যানেজার মাস্ট ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট হুইচ এনকারেজেস দেয়ার সাবঅর্ডিনেট টু টেক ইনিশিয়েটিভ এন্ড রেসপন্সিবিলিটি, ম্যানেজারকে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেন এমপ্লয়িরা মোটিভেটেড হয় যে কোনো উদ্যোগ বা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে। এখন আমি যদি জানি যে আমি এই সাজেশন দিতে গেলাম আমার বস আমাকে ধমক দেয়, আপনি কি জানেন, কি বোঝেন, আপনি কি আমার চেয়ে বড় নাকি, তাহলে তো হবে না, আপনাদেরকে রেসপেক্ট দিতে হবে। আপনার ধরেন আপনার পিয়ন আপনাকে একটা বুদ্ধি কিন্তু দিতে পারে, কিন্তু সে যদি ভয় পায় যে না স্যারের সামনে এই কথাটা বলবো, স্যার তো এটা ইজি ভাবে নিবে না, হ্যাঁ আমি সেই ডাবল এমবিএ করা আর আপনি 5 পাস 8 পাস একজন ব্যক্তি আমাকে, কিন্তু এক্সপিরিয়েন্স তার আছে, সে আপনি শেয়ার করলে আপনি শুনেন, তার কথা যে একসেপ্ট করতে হবে নট নেসেসারি, আপনি তো শুনতে তো দোষ নাই। আবার বলবেন যে প্রশ্রয় দিলে যে বানরকে লাই দিলে মাথায় উঠে যায় এরকম বলেন, কিন্তু এখন আমার তো একটা তো অবশ্যই অফিসিয়াল ডিসটেন্স তো থাকবে, কিন্তু তারপরেও সাবঅর্ডিনেটের সাজেশনটা একসেপ্ট না করলেও শুনতে হয়, কমিউনিকেশন গ্যাপ দূর করার জন্য হলেও শুনতে হয়, তাহলে অনেক সময় তারা মনে কষ্ট পায় না। যেন বলছে যে শুড বি লিমিটেড বাই রেসপেক্ট ফর অথরিটি এন্ড ডিসিপ্লিন, তাহলে এই যে ডিসিপ্লিন বজায় থাকে। এখন ধরেন এটা যদি আমার যদি একটা বুদ্ধি না থাকে যে আমি যে এটার মধ্যে বলবো যে এখন আমার যদি আমি এখন বিসি স্যারের একটা কাজ করছে, আমি গিয়ে আমি একজন এই
লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, আমি যদি বিসি স্যারের কাজের মধ্যে বলি এইটা করলে এইটা ভালো হয়, এটা কি আমি আমার যদি কমন সেন্স থাকে আমি তাহলে বলবো না, কিন্তু আমি যখন দেখছি যে এই কাজটা এইভাবে আমি আমার হেডের সাথে বলতে পারি, কিন্তু আমি তো অবশ্যই আমার বিসি স্যারের সাথে বলবো না। সেটাই বলছে যে ইনিশিয়েটিভ নিবে কখন, যখন হিজ অ্যাবিলিটি, অ্যাটিটিউড এন্ড রিসোর্সফুলনেস থাকবে তখন, এবং এনভায়রনমেন্ট যদি এমন হয় যে স্মুথ হয়, সাবঅর্ডিনেট ক্যান শেয়ার এনিথিং উইথ হিজ বস। বাট if the environment is always dangerous বা environment is always difficult, then subordinate cannot take any initiative or responsibility. যে আমার না বললাম এটা করব না, আমি যেমন ধরেন যে সিম্পল যে একটা কাজ আপনি করতে পারছেন না, তারপরেও আমি বলবো না যে এইভাবে করেন, কারণ আমি জানি যে ইউ উইল নট অ্যাকসেপ্ট মাই সাজেশন। সেই জন্য বলেছে ইনিশিয়েটিভ নিতে গেলে আপনাকে অবশ্যই একটা এনকারেজেবল এনভায়রনমেন্ট থাকতে হবে। স্পিরিট দি কর্পস মানে মোরাল, কনফিডেন্স, সাহস, আত্মবিশ্বাস বা সাহস। স্পিরিট দি কর্পস মানে মোরাল, নীতি নৈতিকতা বা কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকতে হবে। এই যে ম্যানেজার মাস্ট হ্যাভ মোরাল অর কনফিডেন্স, তার স্পিরিট থাকতে হবে। স্পিরিট থাকতে হলে কি নাম্বার অফ পিপল ওয়ার্ক টুগেদার অ্যাজ organization, there are several person are working, so the environment should create in such a way that combined effort can do anything. Combined effort can promote to achieve the organizational goal. Combined effort can promote to achieve the organizational goal. এই ম্যানেজার মাস্ট এনশিওর দিস, ম্যানেজারকে এটা এনশিওর করতে হবে। আদারওয়াইজ এই যে স্প্লিট দ্য ক্রপস এর সবচেয়ে বড় এনিমি কি, ডিভাইড এন্ড রুল। দেখবেন যে সবচেয়ে বেশি কম্পিটিটরকে হার্ম করা যায় তার এমপ্লয়ীদেরকে ডিভাইড করে দিলে, অথবা এই যে অ্যাবিউজ অফ রিটেন কমিউনিকেশন। একটা রিটেন কমিউনিকেশন কালকে কিন্তু বলেছিলাম যে when an office order is coming you must orally communicate them, because when an written document comes, একটা written documents আসলে everybody may not accept it. If you orally communicate it, face to face communicate it, then it can easy. যে আমি বললাম যে আমি আপনাদের এখনো কিন্তু কারোর চেহারাও চিনি না, কিছু না, আমি যদি একটা না এটা বলে দেই যে না আপনাকে 10 দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট দিতে হবে বা কালকেই পরীক্ষা দিতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আমার কথা নাও মানতে পারেন, কিন্তু আমি যদি আপনাদের সাথে ওরালি বা একটু ডিসকাস করে নেই তাহলে কিন্তু আপনারা এটা মানবে। সেখানে বলা হচ্ছে স্পিরিট দি কর্পস বা মোরাল বা কনফিডেন্স এর মধ্যে বলা হচ্ছে যে ম্যানেজার মাস্ট ক্রিয়েট সাচ অ্যান এনকারেজেবল এনভায়রনমেন্ট হোয়ার দে ফিল কি they feel that our whole effort বা our combined effort can promote to achieve the organizational objective. আমাদের সকলের প্রচেষ্টায় এই অর্গানাইজেশন এগিয়ে যেতে পারে, একজনের চেষ্টায় সম্ভব না। সেই কারণে বলা হচ্ছে যে যারা আমাদের কম্পিটিটর তারা আমাদের কি করে, ডিভাইড এন্ড রুল, আমাদের ডিভাইডেড রুল প্লে করে, এমপ্লয়ীদেরকে ভাগ করে দিতে পারে, অথবা এটা রিটেন ডকুমেন্ট পাইছে তার বলে আরে তোমার অর্গানাইজেশন দেখছো তোমাদেরকে 9টা 5টা অফিস করে দিচ্ছে, এখানে তোমাদের কোনো টিফিন দেয় না, তোমাদের কোনো কনভিয়েন্স নাই, তোমাদের এই যে একটা ঝামেলা সৃষ্টি করতে হবে। সেই কারণে one of the principle of management, they must possess that morally strong means should create such an friendly environment that টপ টু বটম হোল আর ইম্পর্টেন্ট। একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সৃষ্টি করতে হবে যেন সবাই অর্গানাইজেশনের ইম্পর্টেন্স ফিল করে যে আমার গুরুত্ব আছে। আদারওয়াইজ আমি ছোট চাকরি করি আমার কোনো দরকার নাই, তাহলে কিন্তু থাকবে না। এখানে বলছে অন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল আছে যেগুলোর মধ্যে বলছে যে সেপারেশন অফ প্ল্যানিং এন্ড এক্সিকিউশন অফ বিজনেস অপারেশন। এই ডেইলি অপারেশন থেকে সেটা প্ল্যান এবং প্রোগ্রামকে একটু আলাদা রাখতে হবে, প্ল্যান করে তারপর ডেইলি কাজ করতে হবে। সাইন্টিফিক অ্যাপ্রোচ টু বিজনেস প্রবলেম, সাইন্টিফিক্যালি বিজনেস প্রবলেম গুলোকে রিমুভ করতে হবে। অ্যাডপশন অফ টেকনোলজি চেঞ্জ, টেকনোলজিক্যাল যে আপডেট আসছে চেঞ্জ আসছে এটা অ্যাডপশন করতে হবে। ইকোনমাইজিং মানে বলছে যে আমার কস্ট মিনিমাইজ করতে হবে, ওয়েস্টেজ রিডিউস করতে হবে। ইউটিলাইজেশন অফ ক্যাপিটাল বলছি বা ইউটিলাইজেশন অফ ওয়েলথ, আমার সম্পদের ব্যবহার করতে হবে। স্ট্যান্ডার্ডাইজেশন অফ টুল মেশিন, এগুলোকে আমার স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, আমার সেই অনেক ওল্ড মেশিন আছে এগুলোকে মডার্ন সিস্টেমে আনতে হবে। ইভ্যালুয়েশন অফ রেজাল্ট অ্যাকর্ডিং টু দা স্ট্যান্ডার্ড লেভেল অফ পারফরমেন্স, আমার ইভ্যালুয়েশন করতে হবে যে
if they are doing their work properly or not, evaluation থাকতে হবে, এটা আরেক ধরনের প্রিন্সিপাল। আন্ডারস্ট্যান্ডিং এন্ড কোঅপারেশন among the member, আন্ডারস্ট্যান্ডিং এবং কোঅপারেশন, একে অপরকে বুঝতে হবে এবং একে অপরকে হেল্প করতে হবে। কি প্রিন্সিপাল গুলো কি বেশি কঠিন লাগছে? প্রিন্সিপাল কি বেশি কঠিন? ম্যাডাম তাহলে মোটামুটি প্রিন্সিপাল পয়েন্ট গুলো মনে রাখবেন, প্রিন্সিপালের পয়েন্ট গুলো মনে রেখে এই যে যেভাবে বললাম নিজের ভাষায় বানায় ইজি সেন্টেন্সে বানায় লিখবেন। আমি কোনো কিছুই আই শুড নট লাইক এনি মেমোরাইজেশন, কারণ মুখস্থ কোনো কিছুই করবেন না। সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের গুরুত্ব কি দেখেন, যদি প্রিন্সিপালটা জানেন তাহলে কিন্তু আপনার যে আলাদা আলাদা ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট দরকার আছে। কি বলছে? গ্রুপ গোল, ম্যানেজমেন্ট মানেই তো গ্রুপ গোল, অন্যর দ্বারা কাজ করে না। প্রথম কোশ্চেনই ছিল যে ম্যানেজমেন্ট ইজ ডু দা ওয়ার্ক বাই আদার্স, অন্যর দ্বারা কাজ করে না। তাহলে গ্রুপ গোল আমার একার গোল না, অর্গানাইজেশনের গোল। তাহলে কোঅর্ডিনেশন দরকার, প্ল্যানিং দরকার, অর্গানাইজেশন দরকার। সেই কথাগুলোই একই কথা, যে গ্রুপ গোলকে অর্জন করতে গেলে ম্যানেজমেন্ট মেক্স গ্রুপ এফোর্ট মোর ইফেক্টিভলি, গ্রুপে কাজ করার কি করতে হবে, ইফেক্টিভলি অর্জন করতে হবে। তারপরে হচ্ছে দ্য গ্রুপ অ্যাজ এ হোল ক্যানট রিয়ালাইজ ইটস অবজেক্টিভ আনলেস এন্ড আনটিল দেয়ার ইজ মিউচুয়াল কোঅপারেশন। বললাম না, মিউচুয়াল কোঅপারেশন ছাড়া নাথিং ক্যান বি অ্যাচিভ। এটা আমি বলছি যে আপনাদের যে এই যে এখন ইন্ডিভিজুয়াল বলেন, অর্গানাইজেশন বলেন, ফ্যামিলি লাইফ বলেন, যে কোনো জায়গায় মিউচুয়াল কোঅপারেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যে টিম হিসাবে কাজ করতে হবে। এখন আপনি অর্গানাইজেশনে না আমার এটা কাজ না, ওই টেবিলের মধ্যে এই টেবিলের, তাহলে কিন্তু আসলে সম্ভব না। মোটিভেশন থাকতে হবে। দেখেন এই যে এরপরে কি বলছি, প্রিন্সিপাল ওয়াইজে আসলে, প্রিন্সিপাল ওয়াইজ যদি আসে দেখেন যে অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স, ওখানেও বললাম না আমি যে ইউটিলাইজেশন অফ রিসোর্স থাকতে হবে। তাহলে আমার ওয়াস্টেজ, টু রিডিউস ওয়াস্টেজ, ইনএফিশিয়েন্সি রিডিউস করতে হবে। Worker should be motivated and manager create and maintain an environment that everybody feel importance. হয়ে গেল, then economic growth বা organizational growth will be ensured. তা আমার যেটা কথা যে you should write your own sentence, এই কথাগুলো যদি কেউ নিজে এর ভাষায় না লিখতে পারেন আসলে কিন্তু মুখস্থ করলে অনেক বিপদে পড়ে যাবেন। যে অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স, এখন আমি যদি অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স না বলে you should optimum utilization of your টাইম, আপনার টাইমকে সঠিক ব্যবহার যদি বলি, তাহলে আপনি দেখেন যে আপনি ঘন্টার পর ঘন্টা ফেসবুক চ্যাট করছেন, এটা কি অপটিমাম ইউটিলাইজেশন হচ্ছে? নো। এই যে এখন ক্লাসে আছেন, আপনি আপনার এমবি খরচ করছেন, মানি ওয়েস্ট করছেন, এরপর আপনার কথাগুলো শুনছেন না বা লিখছেন না, তাহলে কিন্তু আপনার অপটিমাম ইউটিলাইজেশন অফ ইউর টাইম বা রিসোর্স, টাইম ইজ ওয়ান টাইম অফ রিসোর্স, তাহলে হচ্ছে না। কিন্তু সেজন্য বলছে যে আমার এগুলো করতে গেলে, অপটিমাম ইউটিলাইজেশন করতে গেলে আমাকে কি করতে হবে? এমপ্লয়ি শুড বি মোটিভেটেড, এমপ্লয়িকে মোটিভেটেড করতে হবে যে দ্যাট হোল টপ টু বটম আর ইম্পর্টেন্ট, দেন দে উইল নট ওয়াস্ট এনিথিং, দে উইল নট। এই যে ধরেন আপনার মাথার বা ফ্যান চলছে, এমপ্লয়ি চলে গেল, বন্ধ করলো না, কেন? কারণ সে দেখলো যে না আমার তো কোনো গুরুত্ব নাই, আমি তার বিদ্যুৎ বিল দিব না, অর্গানাইজেশন দিবে, তাতে প্রফিট হলে আমাকে তো দেয় না, তারা বোনাস নিয়ে যাচ্ছে। এই যে এই ধরনের কথা আছে না, অনেক অর্গানাইজেশন আছে যে আমার লাভ কি, ম্যানেজমেন্ট নিচ্ছে। তাহলে ম্যানেজমেন্ট যদি টাইম বাই টাইম কমিউনিকেট করে টপ টু বটম সবাইকে নিয়ে সপ্তাহে না পারলো, মাসে না পারলো, বছরে একবার দুইবার সবাইকে নিয়ে বসে একটা মানে কনফারেন্স করলো বা ধরেন একটা সেমিনার করলো যে আমাদের এই অবস্থা, এটা, তাহলে কিন্তু মেইন গ্যাপ গুলো দূর হয়। মিনিমাইজেশন অফ কস্ট, অপটিমাম ইউটিলাইজেশন হলে মিনিমাইজেশন অফ কস্ট হবে। তাহলে এভরি বিজনেস এন্টারপ্রাইজ মাস্ট মিনিমাইজ দ্য কস্ট, কস্ট কি করতে হবে? কস্ট কমাইতে হবে কার? প্রোডাকশনের, ডিস্ট্রিবিউশনের, এভরিহোয়ার এর। এজন্য কি করতে হবে? ক্যান প্রডিউস, তাহলে কস্ট মিনিমাইজ করতে হবে এবং বেটার কোয়ালিটি সাপ্লাই দিতে হবে। তাহলে প্রোডাকশন, এই জন্য কি করতে হবে? প্রোডাকশন কন্ট্রোল, বাজেটারি কন্ট্রোল, কস্ট কন্ট্রোল, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, ম্যাটেরিয়াল কন্ট্রোল। এই এভরিহোয়ার কন্ট্রোল ইজ পসিবল ইফ ইউ মিনিমাইজ ইউর কস্ট এন্ড অপটিমাম ইউটিলাইজেশন অফ ইউর রিসোর্স। তাহলে এগুলো সম্ভব। আদারওয়াইজ কস্ট মিনিমাইজ করছি, রিসোর্সের ইউজ করতে পারি না, আবার রিসোর্সের ইউজ করছি, অনেক খরচ হয়ে গেল, লাভ হলো না। চেঞ্জ এন্ড গ্রোথ,
চেঞ্জ এন্ড গ্রোথে কি বলছে যে এভরি টাইম বিজনেস এনভায়রনমেন্ট ইজ চেঞ্জিং, দ্যাট মিনস দেয়ার ইজ আনসার্টেনটি এন্ড রিস্ক। বিজনেস মাস্ট বা ম্যানেজার মাস্ট, এই যে যখন চেঞ্জ তখনই কিন্তু রি-আনসার্টেনটি সেম অ্যাজ নিউ অপরচুনিটি ইজ কামিং। এই যে ডিউরিং দিস করোনা টাইম সামওয়ান ইজ ডিপ্রাইভিং, কারা ডিপ্রাইভ হচ্ছে, ধরেন ফেস টু ফেস বিজনেস গুলো অনেক ডিপ্রাইভ হচ্ছে, আবার অ্যানাদার অপরচুনিটি কারা পাচ্ছে, নেটের বিজনেস গুলো অপরচুনিটি পাচ্ছে। তাহলে এই যে বলছে যে চেঞ্জিং এনভায়রনমেন্ট ক্যান ক্রিয়েট আনসার্টেনটি এন্ড রিস্ক সেম অ্যাজ ইট ক্যান প্রডিউস অপরচুনিটি ফর আদার্স অলসো। এই অপরচুনিটিকে অ্যাভেল করার কি থাকতে হবে, আমার ক্যাপাসিটি থাকতে হবে। এটা করতে পারে কি সাউন্ড ম্যানেজমেন্ট। সাউন্ড ম্যানেজমেন্ট কি করতে পারে, এনশিওর দ্য সাকসেস অফ দ্য অর্গানাইজেশন। সাকসেস অফ দ্য অর্গানাইজেশন আসলে তো চেঞ্জ এন্ড গ্রোথ, পজিটিভ চেঞ্জ আনতে হবে, দেন গ্রোথ ক্যান কাম। পজিটিভ চেঞ্জ মানে এই যে কস্ট মিনিমাইজ করলাম, রিসোর্স অপটিমাম ইউটিলাইজ করলাম, দেন কি করছি যে এই যে চেঞ্জে আমার পজিটিভ নিলে কিন্তু আমার অপরচুনিটি ক্রিয়েট হবে। এখন করোনা আসছে, বিজনেস মন্দা, আমি কিছু করতে পারবো না, আমাকে নিউ আইডিয়া জেনারেট করতে হবে। এখন নিউ আইডিয়া মে কাম ফ্রম টপ টু বটম, যে কোনো কারোর থেকে ইনিশিয়েটিভ আসতে পারে। ইনিশিয়েটিভ মানে কি, এই যে যেমন ধরেন এখন বললাম যে করোনার টাইমে এখন কি অনলাইন বিজনেস গুলো খুব চলছে না, অর্ডার দিচ্ছেন, বাসায় জিনিস দিয়ে যাচ্ছে, চাল ডাল সব দিয়ে যাচ্ছে, রেস্টুরেন্টের খাবার দিয়ে যাচ্ছে। এই যে অনলাইন বিজনেস গুলো চলছে, এগুলো আমাকে অ্যাডাপ্টেবল হতে হবে, চেঞ্জ এন্ড গ্রোথ থাকতে হবে। এরপরে আছে কি ম্যানেজমেন্টের আরেকটা কি হচ্ছে সিগনিফিকেন্স, বলছে ইফিসিয়েন্ট এন্ড স্মুথ রানিং বিজনেস। এটা ওই প্রিন্সিপাল থেকেই এগুলো লিখে দিবেন যে ম্যানেজমেন্ট এনশিওর, ম্যানেজমেন্ট যদি গুড ম্যানেজমেন্ট হয় তাহলে ম্যানেজমেন্ট ক্যান এনশিওর efficient and smooth running of the business through better planning, sound organization and effective control of the various factors of the production. What are the factors of production? Factor of production কি, প্রোডাকশনের ফ্যাক্টর গুলো কি, what are the factors, যে বলছে various factor of production, what are the various factor of production? সবাই সাইলেন্ট, সাইলেন্ট থাকলে হবে। ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ম্যানেজমেন্ট এর ইন্টেলেকচুয়ালিটি বা নলেজ। ল্যান্ড, প্রোডাকশন করতে গেলে জমি লাগে, বিল্ডিং লাগে, লেবার মানুষ লাগে, তারপর হচ্ছে মেশিন লাগে, টাকা লাগে, ক্যাপিটাল লাগে, এরপরে ম্যানেজমেন্টের নলেজ লাগে, ক্যাপাসিটি লাগে। অল দিস আর দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যে কোনো কিছু তৈরি করতে এইসব জিনিসগুলো লাগে। তাহলে বলছে ইফিসিয়েন্ট এন্ড স্মুথ রানিং। দেখেন এমপ্লয়ি মানে বলা হয়েছে না প্রিন্সিপালের মধ্যে যে অর্গানাইজেশনকে কি হতে হবে, স্মুথ রানিং করতে হবে। তার স্মুথ রানিং এর জন্য কি করতে হবে, এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট দরকার। এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট কি করতে পারে, স্মুথলি বিজনেস রান করতে পারে। এজন্য কি দরকার, বেটার প্ল্যান দরকার। সাউন্ড অর্গানাইজেশন মানে কি, অর্গানাইজেশনের কলুশন দূর করতে হবে। ইফেক্টিভ কন্ট্রোল কখন সম্ভব, ইফ টপ লেভেল ইজ প্রুভ দেয়ার অনেস্টি ইন্টিগ্রিটি, দেন লোয়ার লেভেল শো ইট। তাই আমরা বলছি ইফিসিয়েন্টলি চালাইতে গেলে টপ লেভেলকে অবশ্যই অনেস্টি, ইন্টিগ্রিটি, তারপর টাইম টেবিল, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। হায়ার প্রফিট, হায়ার প্রফিট। এখন ম্যানেজমেন্ট, এই যে এটা তো আমার হচ্ছে ম্যানেজমেন্টের কি সিগনিফিকেন্স, ম্যানেজমেন্টের গুরুত্ব। ম্যানেজমেন্ট বাই ডিক্রিজিং কস্ট ইনক্রিজেস ইস প্রফিট এন্ড দাস প্রোভাইড অপরচুনিটিস ফর ফিউচার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। ম্যানেজমেন্ট কস্ট মিনিমাইজ করছে, প্রফিট ম্যাক্সিমাইজ করছে, তাই অপরচুনিটি এবং গ্রোথ আসছে। এরপরে প্রোভাইড ইনোভেশন, ইনোভেশন মানে ইনিশিয়েটিভ নিতে হবে। ম্যানেজমেন্ট গিভস নিউ আইডিয়া, ইমাজিনেশন, ভিশন টু অ্যান এন্টারপ্রাইজ। একটা অর্গানাইজেশন থেকে when I am taking salary I must give effort to the organization, অর্গানাইজেশনে কিছু এফোর্ট দিতে হবে। দ্যাট মিনস শুধু আমি কায়িক পরিশ্রম করলে হবে না, ফিজিক্যাল পরিশ্রম করলে হবে না, আমার নতুন চিন্তা আনতে হবে, যে নিউ আইডিয়া আনতে হবে, ইমাজিনেশন, আমার চিন্তা করতে হবে, আমার ভিশন সেট করতে হবে, তাহলে গা আমার অর্গানাইজেশন ক্যান ডেভেলপ। আমি শুধু স্যালারি নিব আর অর্গানাইজেশনের কি হলো আমি এটা চিন্তা করব না, তাহলে হবে না। এরপরে বলছে সোশ্যাল বেনিফিট, একজন ম্যানেজারকে নট অনলি ব্রিং প্রফিট টু দ্য অর্গানাইজেশন, ম্যানেজার মাস্ট অলসো কনসিডার দ্য সোশ্যাল থিং। সোশ্যাল থিং এর মধ্যে কি করতে পারে, ইট ইমপ্রুভস
the standard of living of the people through higher production and more efficient use of scarce resource. Our resource is always scarce or limited. By establishing cordial relation between different social group, management promote peace and prosperity in society. Management এত যদি নাও বলেন, ম্যানেজমেন্টকে সোশ্যাল বেনিফিটের মধ্যে ম্যানেজমেন্টকে কি করতে হবে, কর্ডিয়াল রিলেশন রাখতে হবে বিটুইন ডিফারেন্ট গ্রুপের মধ্যে। এখন আমার অর্গানাইজেশন এখানে কাজ করছে, আমার সারাউন্ডিং চারপাশের যদি পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল, লিগ্যাল, এই যে এইসব এনভায়রনমেন্টের সাথে আমার অর্গানাইজেশনের কোনো গুড রিলেশন না থাকে, তাহলে যে কোনো সময় ভায়োলেশন অ্যারাইজ করতে পারে, তারা কলিউশন অ্যারাইজ করতে পারে। যে আমার অর্গানাইজেশনে একটা প্রোগ্রাম হচ্ছে, মাইক বাজাইছি, পাশে মসজিদ আছে, বললো যে না আমার অর্গানাইজেশন, তাহলে আমাকে যদি অর্গানাইজেশনের সাথে একটা ভালো রিলেশন থাকে, তাহলে কিন্তু আমি শুনলাম যে মসজিদে কখন আজান দিচ্ছে, কখন নামাজ পড়াবে, সেই টাইমে আমি মাইকটা অফ রাখলাম। মানে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে সোশ্যাল বেনিফিট হতে গেলে আমাকে কর্ডিয়াল রিলেশন মেইনটেইন করতে হবে টু দা আদার গ্রুপস। আদারওয়াইজ দেখবেন যে অনেক অর্গানাইজেশন এখানে টিকতে পারে না, চলে যাচ্ছে। কেন? সোশ্যাল একটা রিলেশন না থাকলে আসলে যে কোনো জায়গায় চলা যায় না। ম্যান ক্যানট লিভ অ্যালোন, মানুষ আসলে একা চলতে পারে না। এভরিওয়ান ইজ ডিপেন্ডেন্ট টু আদার। এই যে এখন বলবেন যে কাস্টমার দরকার নাকি আমার সমাজ দরকার, আমার সমাজ থেকেই কাস্টমার আসে। তারপরে হচ্ছে ডেভেলপিং কান্ট্রিজ, ম্যানেজার, গুড ম্যানেজার কি করতে হবে, এই যে দেশ উন্নয়নে সাহায্য করতে হবে। অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট হলেই দেশের ডেভেলপমেন্ট হবে। এখন আমি ম্যামকে বের করে দিচ্ছে। ম্যামের 1 ঘন্টা হয়ে গেছে, তাই মনে হয় চলে গেছে। 1 ঘন্টা তো পার হয়ে গেছে। 1 ঘন্টা উপর হয়েছে। ফাহিম, হ্যাঁ ক্লাস ইন করে দাও, আমি ম্যামকে বলে দিতেছি। আমার আবার স্যারের ক্লাস আছে। ম্যাডাম, এইটাই পরীক্ষার আগে এটাই লাস্ট ক্লাস নিতেছে ম্যাডাম। সম্ভবত ক্লাস নিবে না, একবারে 27 তারিখে নিবে। দেখি ম্যাডাম কি বলে, ম্যাডাম ফোন দিবে। আচ্ছা, আমি ফোন দিয়ে রাখতেছি। রাফিও ম্যাডাম আসছে। এই যে সমস্যা করতেছে, টাইম শেষ হয়ে গেছে না, 3টা পর্যন্ত ছিল, এই জন্য ঝামেলা। আচ্ছা 3টায় কার ক্লাস আছে? 3:30 এ আছে রেজাল্ট করিম স্যারের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর দেখেন যে ডেভেলপিং কান্ট্রিজে যেমন ইন্ডিয়ায় আছে কি, যে ইন্ডিয়া আছে ম্যানেজমেন্ট হেল্প, যেখানে ধরেন প্রোডাক্টিভিটি লো, তারপরেও তারা লিমিটেড রিসোর্সকে ইউজ করে ইন্ডিয়ায় কিন্তু হচ্ছে খুব বেশি কন্ট্রিবিউশন রাখছে বিজনেস সেক্টরটা। তাই বলছে যে ম্যানেজমেন্ট হ্যাজ টু প্লে, আমারও যে টাইম শেষ হচ্ছে, এখন খালি ওয়ার্নিং দিচ্ছে, বারবার বের করে দিবে। Play a more important role in developing countries like India. In such countries, the productivity is low and the resources are limited. যেখানে প্রোডাক্টিভিটি লো ছিল, লিমিটেড রিসোর্স, সেটাকেও ব্যবহার করে রাইটলি করে ইন্ডিয়ায় কিন্তু এখন হচ্ছে আন্ডার ডেভেলপ কান্ট্রি বলা যাবে না, তারা ম্যানেজমেন্ট এখানে কান্ট্রি ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপর সাউন্ড অর্গানাইজেশন স্ট্রাকচার, গুড ম্যানেজারকে অর্গানাইজেশন স্ট্রাকচার
স্ট্রাকচারকে সাউন্ডলি করতে হবে, যেমন মিউচুয়াল কোঅপারেশন থাকতে হবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তারপরে এনভায়রনমেন্ট should be support that there is no conflict, lower level can express anything to their higher level, তারা যে কোনো কথা তাদের টপ লেভেলের কাছে বলতে পারে, except reject depend on top level, but they have this motivating by encourageable situation, এই encourageable situation থাকতে পারে যে they can feel that we are the important part of the organization. এরপরে কোয়ালিটিস অফ গুড ম্যানেজমেন্ট, কি কি কোয়ালিটি থাকতে পারে? অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন মিন্স এমপ্লয়িকে অ্যাপ্রিসিয়েট, মানে ধরেন অ্যাপ্রিসিয়েশন আমি অ্যাডমিরেশন দিয়েছি, যে তাদেরকে ভালো বলায়, যে সে থ্যাংক ইউ একটা বললেন, বা তাদেরকে আদার অ্যাপ্রিসিয়েশন দিতে পারেন, কি বোনাস দিতে পারেন, তারপরে পেইড টাইম কমাই দিলেন, যে অনেক সময় মহিলাদের জন্য যেমন ধরেন হয়তো আপনার যান আপনি রাত বেশি দিনে বেশি যেহেতু কাজ করেন, রাতের পরে টাইম কমাই দিলেন, আবার ভ্যালুয়েবল রিওয়ার্ড অন্যদেরকে দিতে পারেন। এইভাবে অ্যাপ্রিসিয়েশন দিলে দেখবেন যে ইন্সপিরেশন পায়, কাজ করার উৎসাহ থাকে। এরপরে আরেকটা কোয়ালিটি হতে পারে কি নেসেসারি রিসোর্স, আপনাকে নেসেসারি রিসোর্স দিতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট ডু এনিথিং। যেমন বললাম যে বাজার করতে দিল, টাকা দিল না, তাহলে তো হবে না। অ্যানাদার কোয়ালিটি হতে পারে কি জেনারাস উইথ নলেজ, ভাস্ট নলেজ থাকতে হবে, যে বি জেনারাস ইন শেয়ারিং দেয়ার নলেজ উইথ এমপ্লয়ি এন্ড আদার ম্যানেজার। অনেকে আছে অনেক জানতা, বাট দে ক্যানট শেয়ার উইথ এনি আদার, অন্যর সাথে শেয়ার করে না, নিজে অনেক জানে কিন্তু কাউকে শেখাইতে পারে না। কিন্তু দেখো আমরা যেটা জানি যে বিদ্যা ধন দানে বাড়ে, আপনি যতটুকু কাউকে শিখাবেন ততটুকু আপনার বাড়বে, আপনারটা কমবে না, তার বাড়ুক, আপনারটা তো কেউ নিচ্ছে না। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে এরকম যে না আমারটা কাউকে শেয়ারই করে না। কিন্তু আমি এটা আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট করব, বিদ্যা ধন দান এবারে যত দান করবেন কাউকে, যত কাউকে শিখাবেন, তত আপনারটা ঠিক থাকবে, আপনারটা বাড়বে, অন্য আপনারটা কমবে না। এই জন্য কখনো জেলাসি ফিল করবেন না কেউ কাউকে, যা সব সময় চেষ্টা করবেন অনেস্টি মোরালিটি এগুলো শো করতে, যে একটা ব্রড মাইন্ড রাখবেন, লিসেন এন্ড মেক গুড ডিসিশন। এই যে জুনিয়র লেভেলের কথা শুনতে হবে, তারপরে আপনি আপনার গুড একটা ভালো ডিসিশন নিতে পারেন। আমি এগুলো তাড়াহুড়া করছি কারণ আবার বের করে দিবে। ম্যানেজমেন্ট ইজ উইলিং টু লিসেন টু দ্য সাজেশন অফ ভ্যালুয়েবল এমপ্লয়িজ, বললাম না যে লোয়ার লেভেলের কথা শুনতে হয়, শুনলে পর অনেক সময় অনেক কিছু ভালো আসতে পারে। ম্যানেজমেন্ট ক্যান কনসিডার এমপ্লয়ি সাজেশন, কনসার্ন এন্ড কমপ্লেইন্ট হোয়েন মেকিং ডিসিশন। ডিসিশন নেওয়ার সময় যদি তাদের মাথায় থাকে যে না এমপ্লয়ি চেয়েছে 10 ঘন্টা কাজ তারা করবে না, 8 ঘন্টা কাজ করবে, 10 ঘন্টা কাজ করলে 2 ঘন্টা ওভার ডিউটি দিতে হবে, 2 ঘন্টা ওভার ডিউটি না দিলে তাদেরকে কমিশন দিতে হবে, বোনাস দিতে হবে, এটা যদি থাকে তাহলে ডিসিশন উইল বি বেনিফিটেড টু দ্য অর্গানাইজেশন। আদারওয়াইজ আপনি হুট করে চাপাই দিলেন 10 ঘন্টা কাজ করতে হবে, তাহলে কনফ্লিক্ট অ্যারাইজ করতে পারে। এই জন্য অলওয়েজ ট্রাই টু লিসেন দ্য এমপ্লয়ি, এমপ্লয়ি থেকে শুনতে হয়। এরপর লিড এমপ্লয়ি এন্ড ডেলিগেট টাস্ক। এই যে এমপ্লয়ি গুড ম্যানেজমেন্ট নোজ হাউ টু ডেভেলপ এমপ্লয়িজ বাই ফোকাসিং অন দেয়ার স্ট্রেংথ। শক্তি বুঝে তো তার ভক্তি করতে হয়, একটা কথা আছে যেমন। তাহলে এখন আপনি শক্তি নেই, আপনাকে কাজ দিলে আপনি কিভাবে করতে হবে, সেই কারণে ডেলিগেশন হ্যাবিট অথরিটি ইজ ইম্পর্টেন্ট। এগুলো অনেক পড়ছেন, অনেক ম্যানেজমেন্টের পুরো চ্যাপ্টারের আলোকে লিখে দিবেন। ম্যান পাওয়ার প্ল্যানিং আর হিউম্যান রিসোর্স প্ল্যানিং। ম্যান পাওয়ার প্ল্যানিং হচ্ছে কি having manpower with have the right skill in the right number for the various job. Right skill in the right number, সঠিক জায়গায় সঠিক লোক সঠিক নাম্বারে। 10 জন দরকার, 3 জন দিয়েছি, খুব এফিসিয়েন্ট, লাভ আছে হবে না। এরপরে ইজ ম্যান পাওয়ার প্ল্যানিং ইম্পর্টেন্ট। ম্যান পাওয়ার প্ল্যান কি দরকার? ম্যান পাওয়ার প্ল্যানের দরকার কোথায়? ফোরকাস্টিং ফিউচার, ফিউচার ফোরকাস্ট করার জন্য। আসলে বিজনেসে ফোরকাস্টিং ইজ ইম্পর্টেন্ট, কিন্তু আমরা আবার অনেক সময় জানি যে ফোরকাস্ট করা যদি ভুল হয় তাহলে কিন্তু আবার রিস্ক বেশি। ফিউচার নিডের জন্য ম্যান পাওয়ার প্ল্যানিং দরকার, যে আমার 5 জন এমপ্লয়ি আগামী বছর রিটায়ারমেন্টে যাবে, তাহলে হু উইল লিড দিস, কে এটা পরিচালনা করবে, এই যে আমার ফিউচার নিডের জন্য দরকার। এরপরে কম্পিটিশন রিডিউস করার জন্য দরকার। এরপর টু অ্যাড্রেস পোটেনশিয়াল প্রবলেম, এই যে আমার যে প্রবলেম আসতে পারে, প্রবলেমকে অ্যাড্রেস করা মানে কি, ধরেন আপনাকে সাদরে গ্রহণ করে সেগুলোকে ট্যাকেল করা, সাস স্কিল। এবং আবার যদি স্কিল ডেফিসিয়েন্সি থাকে সেগুলো দূর করার জন্য ম্যান পাওয়ার প্ল্যানিং দরকার। এখন ম্যান পাওয়ার প্ল্যানিং এর অবজেক্টিভ কি? জাস্ট রাইট
রাইট টাইমে রাইট প্লেসে রাইট পারসনকে এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে ম্যান পাওয়ার প্ল্যানিং এর 1 নম্বর অবজেক্টিভস। এরপরে আচ্ছা, ম্যান পাওয়ার প্ল্যানিং আর হিউম্যান রিসোর্স প্ল্যানিং যদি বলি দুটার পার্থক্যটা কি? হিউম্যান রিসোর্স প্ল্যানিং বলছে ইট ইজ এ, এইটা একটু মাথায় রাখার চেষ্টা করেন। হিউম্যান রিসোর্স প্ল্যানিং ইজ এ প্ল্যানিং বা প্রজেকশন কনসার্নিং কোর কম্পোনেন্ট অফ পিপল। হিউম্যান রিসোর্স হচ্ছে হিউম্যান বিং এর কোর কম্পোনেন্ট, মানে বেসিক কম্পোনেন্ট। কি হতে পারে বেসিক কম্পোনেন্ট হিউম্যান বিং এর? স্কিল, নলেজ, অ্যাবিলিটি, অ্যাটিটিউড, ভ্যালু, বিলিফ এটসেট্রা। আর ম্যান পাওয়ার প্ল্যানিং হচ্ছে ম্যানের কি স্ট্রেংথ, পাওয়ার অফ দ্য পিপল, তার শক্তি কতটুকু, তার ক্ষমতা কতটুকু, এইটা। যেমন ম্যানেজমেন্ট টপ লেভেল, এমপ্লয় লোয়ার লেভেল, এইটা হচ্ছে ম্যান পাওয়ার প্ল্যানিং। আর হিউম্যান রিসোর্স কি? ম্যানেজারের টপ লেভেল ঠিকই, কিন্তু এই ম্যানেজারের স্কিল কত, এর নলেজ কত, এই এমপ্লয়ি সে লোয়ার লেভেল বাট হি অর শি ইজ স্কিল এনাফ, সে এই লেভেলের চেয়ে অনেক বেশি স্কিল, তারপরে সেই লেভেল আছে, এরকম হচ্ছে হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্সের প্রসেসের মধ্যে বলছে ম্যানেজার ইজ কনসার্ন উইথ মোটিভেটিং পিপল, a process in which cost number control and system interact। বলছে যে এটা কি প্রসেস? প্রসেসে বলছে ম্যানেজার ইজ কনসার্ন, ম্যানেজার কনসার্ন থাকে কি মোটিভেটিং পিপল, পিপলকে কিভাবে মোটিভেট করা যায়। এই যে কস্ট, আবার কস্ট তো মিনিমাইজেশনে রাখতেই হবে, আবার কতজন দরকার, নাম্বার, কন্ট্রোল এন্ড সিস্টেম ইন্টারঅ্যাক্ট, তাদের সাথে তাদেরকে যে কতজন আছে কন্ট্রোল করতে হবে, এবং তাদেরকে আবার সময় সময় ইন্টারঅ্যাক্ট করতে হবে, তাদের সাথে ফেস টু ফেস যোগাযোগ রাখতে হবে, ইন্টারঅ্যাকশনে থাকা। আর হিউম্যান কি ম্যান পাওয়ার প্ল্যানিং হচ্ছে ম্যানেজার ইজ কনসার্ন উইথ নিউমেরিক্যাল অ্যাসপেক্ট অফ ফোরকাস্টিং সাপ্লাই ডিমান্ড। এই যে বললাম না ম্যান পাওয়ার প্ল্যানিং করে যে নিউমেরিক্যাল অ্যাসপেক্ট অফ ফোরকাস্টিং সাপ্লাই ডিমান্ড মেশিন এন্ড কন্ট্রোল, মানে বলছে যে আমার কতজন দরকার, আমার ভবিষ্যতে কতজন দরকার হতে পারে, সাপ্লাই ডিমান্ড মানে আমার এমপ্লয়ির মানে সাপ্লাই মানে বুঝেন তো, আমরা একটা সার্কুলার দিলে অনেকজন আসতে পারে, এটা হচ্ছে সাপ্লাই, আর ম্যাচ করা যে আমি কতজনকে নিব। আর হিউম্যান রিসোর্স হচ্ছে আমার কতজন দরকার, কিভাবে কস্ট মিনিমাইজ করে কতজনকে নিব, কিভাবে নিব। আর এরা হচ্ছে আমার কতজন দরকার, তারা কিভাবে আসতে পারে, এই রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করা, দুইটা একই প্লেয়ার। কভারেজ, কভারেজ কি কভার করে? হিউম্যান রিসোর্স হচ্ছে ওয়াইড কভারেজ, বোথ কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ। আর এটা হচ্ছে শুধু লিমিটেড কভারেজ করে, এটা কি লুক ইনটু দ্য কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট অফ এমপ্লয়মেন্ট। এই যে কতজনকে নিব, আর এখানে কতজনকে নিব, কস্ট ম্যানেজমেন্ট করব, কন্ট্রোল ম্যানেজমেন্ট করব, তাদেরকে ইন্টারঅ্যাক্ট করব। এমফাসাইজ, হিউম্যান রিসোর্স এমফাসাইজ করছে হচ্ছে কালচার ম্যানেজমেন্ট এন্ড ইন্ডিভিজুয়াল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। মেইন ফোকাস ইজ অন দ্য হিউম্যান এন্ড হিউম্যান অ্যাসপেক্ট অফ পিপল। মানুষ এবং তার মানবীয় গুণাবলীর উপর হচ্ছে হিউম্যান রিসোর্সটা আপনার মেইন ফোকাস করে। আর এরা এমফাসাইজ দিচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্ট। ম্যান পাওয়ার প্ল্যানিং হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্ট। তারপরে মেইন ফোকাস ইজ অন দা নিউমেরিক্যাল এলিমেন্ট অফ ফোরকাস্টিং। এটা আমার দরকার কতজন, সে কতটুকু ট্যালেন্ট, কতজন নিব। এরপরে অ্যাজাম্পশন অ্যাবাউট পিপল। হিউম্যান রিসোর্স হচ্ছে হিউম্যান রিসোর্স আর কনসিডার্ড, হিউম্যান রিসোর্সে হিউম্যানকে কনসিডার করতে হবে অ্যাসেট, রিসোর্স, পিপল মেক দ্য অর্গানাইজেশন গ্রো এন্ড অর্গানাইজেশনাল গোলস আর অ্যাচিভড থ্রু পিপল। মানে হিউম্যান রিসোর্সে হিউম্যান আর কনসিডার্ড অ্যাসেট, আর ম্যান পাওয়ার প্ল্যানিং এ পিপল আর কনসিডার্ড কস্ট। মানে বলা হচ্ছে যে ম্যান পাওয়ার প্ল্যানিং এ আমি যদি লোক নেই খরচ বাড়বে, আর হিউম্যান রিসোর্সে বলা হচ্ছে যে মানুষ অ্যাসেট, মানুষ সম্পদ, তাকে সম্পদে রূপান্তর করতে গেলে আমাকে কি করতে হবে, এটাই হচ্ছে হিউম্যান রিসোর্স। আর ম্যান পাওয়ার হচ্ছে মানুষ যে আমি নিব, মানুষ নিলে আমার খরচ বাড়বে, তারা সমস্যা হবে। আমার মনে হয় আপনাদের 3:30টায় ক্লাস আছে, আর রাখা ঠিক হবে না। ম্যাডাম 3:30 ক্লাস আছে না আজকে সরি, আজকে অনেক বেশি দ্রুত গেছি, তারপরেও পারি নাই শেষ করতে, থাক সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আপনারা ঢাকার এগুলো আমাকে একটু দিয়ে না।
আচ্ছা ঠিক আচ্ছা, আছে তারপরে thank you. অনেক হয়েছে ম্যাডাম আজকে অনেক না, অনেক না, কিছু ওটা- পড়া হয়ে গেছে। না ওইটা আসলে আপনাদের আজকে প্রেশার দিয়ে ফেলছি বেশি। না ম্যাম। আচ্ছা ভালো থেকে না। Okay, ma'am. আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Request from আসসালামু the- আলাইকুম সালাম। সালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকে